সেই সময় আমরা এক সময় ইনশাল্লাহ আর দেখা করবো সরাসরি। তো আপনাদের অনেকের সাথে মিট করা হয়নি, আমার দেখা হয়নি কখনো। আচ্ছা, তাহলে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট কি ছিল মনে আছে আপনাদের? আজকে আমরা করবো কি সেট আপ করবো। হ্যাঁ, সেট আপ করবো। ঠিক আছে, তো আপনাদের সফটওয়্যার গুলো কি ডাউনলোড করেছিলেন? ডাউনলোড গুরুত্ব হয়নি। হ্যাঁ, এখন হয়তো আজকে দেখলে হয়তো তখন হয়তো আগ্রহটা বাড়বে এবং করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমি আপনাদের এখন সেট আপটা দেখাবো। তো সেট আপটা আমি আসলে আমার তো ওই যে বিভিন্ন ব্যাচ রানিং, সো আমার এই যে পিসিটা, এই পিসিতে আমার অলরেডি ওইটা সেট আপ করা আছে। সো আমি আপনাদের এই আমার কর্পোরেট ক্লাসের জন্য যেটা করি, ওই ভিএমওয়্যার বানিয়ে রাখি, মানে এইরকমই পিসি বানিয়ে রাখি, এই ভিএম এর মধ্যে আমি এই পুরো ইনস্টলেশনটা দেখাই আর কি। হ্যাঁ, বুঝছেন কিনা? এই জিনিসটা কি সেটা একটু আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এই জিনিসটা আসলেই খুব চমৎকার জিনিস, এবং আপনি এই প্ল্যাটফর্মটা দিয়ে আপনি একসাথে অনেক ধরনের এক্সারসাইজ করতে পারবেন। যেমন ধরুন আমার এই একটা পিসি, যেটা আমার এখন এইটা, এই যে এটা, হ্যাঁ, তো এই ধরনের এইটার মধ্যে আমার এখন বর্তমান যদি অবস্থা বলি 16 জিবি র্যাম আছে, আর প্রায় 2 টিবি বা 1 টিবি হার্ড ডিস্ক আছে আমার এখানে। আর এখানে একটা প্রসেসর আছে, প্রসেসরে কোর থাকে, কিন্তু কোর ধরেন আমার 2 কোর 4 কোর থাকে, মানে i5 এর একটা প্রসেসর আছে। তো আমরা এই মেশিনে ধরেন কোনো একটা সফটওয়্যার যদি ইনস্টল করি, তো ওই জিনিসটা তো বারবার আমরা করতে পারি না, তাই না? এখানে একটা সি ড্রাইভ থাকে, ডিবিও থাকে। আপনি ধরেন এখানে একটা ইনস্টল করছেন, তাহলে আরেকটা তো ইনস্টল করতে পারেন না। অনেক ক্ষেত্রেই অনেক কিছু থাকে না এরকম, আর কিছু কিছু সফটওয়্যার আপনি একবার ইনস্টল করছেন, আপনি কি ওইটা আবার আনইনস্টল ছাড়া আবার ইনস্টল করতে পারেন? অনেক ক্ষেত্রে আমরা তো এটা করতে পারি না। আজ এ ফ্যাকাল্টি আমার তো বিভিন্ন সময় বিভিন্ন পিসিতে এগুলো দেখাতে হয় না। তো এই জন্য আমরা এখানে একটা কনসেপ্ট, আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হলো যে আপনি এই পিসিটার মধ্যে ভিএমওয়্যার, মানে আমরা সংক্ষেপে ভিএম বলি, ভিএমওয়্যার, এই ভিএমওয়্যার একটা সফটওয়্যার, একটা টুলস, এই টুলসটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই পিসির মধ্যে আমরা এই ভিএমওয়্যারের সাহায্য নিয়ে আমরা আরেকটা পিসি বানিয়ে নিতে পারি। এখানের মধ্যে আমরা উইন্ডোজ দিব অথবা লিনাক্স দিব। হ্যাঁ, ধরেন উইন্ডোজ 10 দিলাম, এখানেও আমি এই র্যাম থেকে তাকে ধরেন 16 জিবি, আমি তাকে 8 জিবি বা 4 জিবি বরাদ্দ দিলাম, তাকে আমি হার্ড ডিস্ক দিলাম ধরেন 60 জিবি বা 100 জিবি, তাকে আমি প্রসেসর থেকে কোর দিলাম, কোর প্রসেসর একটা দিলেই পেয়ে যায়, প্রসেসর শেয়ার করলে পর এই পিসির মধ্যে আমার আরেকটা পিসি তৈরি হয়ে গেল। তাহলে আমরা যেটা করতে পারবো, তখন আমি এই পিসির মধ্যে এখান থেকে ঢুকে এখানে এটা আমি যেমন রেডি করে রাখি, যেমন আজকে আমাদের ফর্মসের জন্য কি জরুরি, ডাটাবেস দেওয়া থাকতে হবে শুধু, তাই না? তো এই পিসিটা আমি এরকম একটা মেশিন আগে বানিয়ে রেখেছি, যেটার মধ্যে ডাটাবেস দেওয়া আছে, আমি সফটওয়্যারও নিয়ে রাখছি ফর্মসের। এখন আমি এটার মধ্যে আপনাদের ইনস্টল দেখাবো, যেটার মধ্যে একটা ফ্রেশ মেশিন, শুধু ডাটাবেস দেওয়া আছে, এটার মধ্যে আমি কাজ করব। তাতে আমরা যেটা করতে পারি, আমাদের যদি র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর ভালো মানের থাকে, সব কিছু বেশি থাকে, তাহলে আমরা এরকম একাধিক মেশিন, মানে একটা পিসির মধ্যে একটা পিসি, এরকমের বিভিন্ন ধরনের মাল্টিপল পিসির মধ্যে বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারি। যেমন আমার লিনাক্সের পিসি আছে অনেকগুলো, তারপরে উইন্ডোজের সার্ভারের, উইন্ডোজ মেশিনের পিসি আছে, বানায় রাখি। বুঝতে পেরেছেন? বুঝছেন কিনা? হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমাদের তো আর উপায় নেই, তখন তো একটা পিসির মধ্যে আমরা এরকম এইভাবে বানায় রাখি। তো এই জন্য আমি যেটা বলি যে আপনাদের যখন পিসি কিনবেন ফার্দার ফিউচারে, তখন যেটা করবেন, র্যাম এবং হার্ড ডিস্ক, প্রসেসর, তাই না, এই তিনটা বিষয় অবশ্যই গুরুত্ব দিবেন, তাহলে আপনি এই টাইপের পারফরমেন্স পাবেন। ধরেন আপনার যদি 4 জিবি বেজ মেশিনে র্যাম থাকে, তাহলে আপনি ধরে রাখেন এগুলো করতে পারবেন না, কারণ এইটা একটা পিসিতে মিনিমাম 4 জিবি লাগেই। তাহলে এখন যদি আপনার থাকে 4 জিবি, তাহলে আপনি পারবেন না দিতে। যদি 8 জিবি থাকে, তাহলে ধরেন এটার মধ্যে আপনি আরেকটা 4 জিবি করলেন, এখানে 4 জিবি থাকলো, এখানে 4 জিবি থাকলো, তাই না? কারণ এইটা এই পিসি বন্ধ করে তো এটা আমরা অন করতে পারবো না, তো এটা অন করেই তো এটা করতে হবে। এই জন্য একেও তো র্যাম দিতে হবে, এটাকেও র্যাম দিতে হবে। হ্যাঁ, দুই ভাগ হয়ে যায়, র্যাম 2 ভাগ হয়ে যায়, কারণ এই পিসিও তো রান করে এই র্যামের উপরে, মেইন র্যামের উপরেই। তো তখন সে র্যাম করলে ও যতটুকু র্যাম দেন অতটুকু ডেডিকেটেড করে নেয় সে। ভার্চুয়াল, এটাকে বলা ভিএমআর, এই যে নামটাও তো এইটা ভিএমআর, ভার্চুয়াল মেশিন। ভিএমআর মানে ভার্চুয়াল মেশিন।
বুঝতে পেরেছেন ভাইরা আমার? স্যার ওই যে আপনি যখন আমাদেরকে এসকিউএল বা ওরাকল সেটআপ ডাটাবেস সেটআপ দেওয়া দেখাইছেন, তখন তো দেখলাম অটোমেটিক্যালি এই যে এসকিউএল ডেভেলপার তারপরে এসকিউএল ক্লাস্টার যে থাকে বিল্ডিং, কিন্তু কিছু সফটওয়্যার মানে বাই ডিফল্ট ইনস্টল হয়ে গেছে। এইটা কি, এটা তো এরকম না। বা আমরা অনেক সময় দেখি কি আমাদের আইটি ডিভিশন যখন আমাদেরকে কোনো পিসি সেটআপ দিয়ে দেয়, মানে একবারে সব সেটআপ হয়ে যায়, আপনার অফিস টফিস যা যা আছে। ওইটাকে বলা হয় ওইটাকে বলা হয় ইমেজ সফটওয়্যার, ইমেজ কপি, ইমেজ। ওরা করে কি, এমন একটা আইওএসও বানায়, মানে আইওএসওর পেন ড্রাইভে এমন একটা বানায়, ওইটার মধ্যে আগে থেকেই সব রেডি করা থাকে যা যা লাগে। তখন ওরা খুব শর্ট টাইমে করে কি, জাস্ট আইওএসও অপারেটিং সিস্টেম দিলেই সব বিল্ট ইন থেকে যায়। কারণ আইটিদের তো হঠাৎ করে অনেকগুলো পিসি রেডি করতে হলে অনেক সময় লাগে না, এই জন্য এই কাজটা ওরা করে। এরকে বলে ইমেজ সেটআপ বলে, ইমেজ সেটআপ। ওইটা এক জিনিস। আর এটা হলো আমরা, আপনি যদি একটা হার্ড ডিস্ক রাখেন, তো হার্ড ডিস্কে আপনি চাইলে প্রচুর পরিমাণ পিসি বানিয়ে রাখতে পারবেন। যেন আমার কাছে প্রায় 21-22টা পিসি বানানোই আছে বিভিন্ন পারপাসে। আমি ডিবি এর বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ধরনের কাজকর্মে আমার এক্সপেরিমেন্ট চালাবার জন্য আমি এগুলো বানাই রাখি এরকম। তো এই জন্য আমাদের অস্ত্র কি বলেন, এখানে মূল কথা হলো যে আমার যে ল্যাপটপটা থাকবে সেটা বা ডেস্কটপটা থাকবে সেটা যেন কনফিগারেশনটা হাই থাকে, ফিজিক্যাল কনফিগারেশন যেন হাই থাকে, তাহলে এই টাইপের অপারেশন করা যাবে, তাই না? আপনাদের তো আপাতত হয়তো লাগতেছে না, কারণ আপনার পিসিতে ফর্মস নাই, কিন্তু অ্যাজ এ আমার এখন লাগতেছে। বা আপনি যদি আরও একটা ভার্সন ট্রাই করেন বা অন্য কিছু একটা করেন, তখন আপনি দিলেন, ধরেন আপনি একটা লিনাক্স পিসি বানালেন, কি তাহলে এগুলো করতে দেন। আমার এখানে দেখেন, এই যে আমি বললাম একটু আগে, এইখানে এইটা বানানো আছে, এই যে আমার ডিবিএ 19 ব্যাস 1919, 3টা ডিবিএর ব্যাস আইবিসিএস এখন নিচ্ছি। এইগুলো সব লিনাক্সের পিসি, লিনাক্স মেশিন। এটা হ্যাঁ, এটাও লিনাক্স, এটাও রেড হ্যাট লিনাক্স সার্ভার, এটা আবার উইন্ডোজ সার্ভার, যেটা আপনাদেরকে এখন দেখাবো। তাহলে এটা আমরা কীভাবে ওপেন করবো, এটা ওপেন করবো, এটা অবশ্য আপনাদের করতে হবে না, আপনারা এটা পাবেন না। আমি আগে এই পর্যন্ত যাই, তখন হয়তো বাকিটা বুঝে আসবে। এখানে যদি আপনি যে পিসিটা ভার্চুয়াল পিসিটা বানালেন, এখন এটা যদি অফ করে রাখেন, তাহলে কি এই যে মেইন পিসিটা মানে র‍্যাম ফুল পাবে? আমি এটা এই যে এখন ওপেন করতেছি, দেখেন ফুল পাবে। আমি যদি বন্ধ রাখি তাহলে সে নিবে না ফাইল। এই ভিএমএক্স ফাইল আছে, এটাকে আমি অন করলাম। অন করলে পর দেখেন এটা এই যে এখানে সেটআপটা আসবে, এই যে আসছে। এটা আমি 4 জিবি র্যাম দিয়েছি, কিন্তু আমার র্যাম আছে 16 জিবি। তাহলে আমি চাইলে দেখেন র্যাম ইনস্ট্যান্ট বাড়ায় কমায় দিতে পারবো। হ্যাঁ, আমি তাকে 8 জিবি র্যাম দিয়ে দিলাম। এই ওকে, এখান থেকে আপনি বলে দিতে পারবেন, লিখে দিতে পারবেন। র্যাম দিলাম, র্যাম দেওয়ার পর দেখেন আমি তাকে হার্ড ডিস্ক দিচ্ছি কত, 100 জিবি। হ্যাঁ, কোথা থেকে আছে সব বলা আছে। দেন আমি এখান থেকে পাওয়ার অন করবো এই মেশিন, এই যে পাওয়ার অন করলাম। তো এই রকমের অনেকগুলো টুলস আছে, যে টুলস দিয়ে আপনি একটা পিসির মধ্যে ভার্চুয়াল মেশিন বানাতে পারেন। যেমন এর মধ্যে ভিমওয়্যার হলো অন্যতম একটা। ওরাকেলের প্রোডাক্ট আছে একটা, ওরাকেল ভার্চুয়াল বক্স। হ্যাঁ, এটা দিয়েও কি বানা যায়, সেম কাজ করা যায়। এই দুইটা পপুলার, এই দুইটাই সবাই ইউজ করে। কিন্তু এই ভিমওয়্যারের আবার আলাদা সার্টিফিকেশন আছে, এটা ট্রেনিং হয়, এটা নিয়ে অনেক কাজ হয়। তো আপনাদের ডিবি মডিউলের সময় আমি ভিমওয়্যারের অনেক কিছু দেখাই ফেলবো, তখন আপনাদের কোনোদিন ট্রেনিং করা লাগবে না আর কি। যেহেতু এই উইন্ডোজ থেকে আমরা লিনাক্স মেশিন বানাবো, লিনাক্স সার্ভার বানাবো ডাটাবেজের, ডিবি এর। আর ডিবি এর পুরো কোর্স কিন্তু হবে লিনাক্স বেসড। দেখেন এইটার মধ্যেও কি এই যে এখন ঢুকছে নাই, দেখছেন? এটা আমি বড় করলাম, দেখেন। এখন আরেকটা পিসি, এই পাসওয়ার্ড দিলাম, আর এটা পাসওয়ার্ড 1 2 3 পাসওয়ার্ড। দেখেন আবার এই পিসিটাকে আমি রিমোট ডেস্কটপেও ব্যবহার করতে পারবো, মানে রিমোটলি মেইন মেশিন থেকে আমি এইটা ঢুকতে পারবো। দেখেন এই যে এইটা আমার মেইন মেশিন না, এই মেশিন থেকে আমি রিমোটলি যদি ঢুকি একদম এইটার মতো একটা ফিল পাবো। যেমন এইখানে যেভাবে দেখতেছেন, ওটা বুঝতেই পারবেন না যে কোনটা আসল মেশিন। দেখাচ্ছে আগে, এটা ওপেন হোক, দেখেন এই। তাহলে এই কোনটা, ওই ভার্চুয়ালটা। তাহলে এইটার মধ্যে আমি এখন আপনাদের সেটআপ সব কিছু দেখেন। এটাও অ্যাডমিশন, এটা আমি রেডি করে রাখছি আগে থেকে, এই যে আসতেছে। কারণ একটা পিসির মধ্যে একটা, তো আমার এই মেশিনটা আসলে অনেক আগের একটা মেশিন। এই দেখেন ইন্টারনেটও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার এই পিসিটা, ল্যাপটপটা অনেক, এটা আগের। আমার আরেকটা পার্সোনাল ল্যাপটপ আছে, এটা অবশ্য অফিসিয়াল ল্যাপটপ। এটা আমাকে অবশ্যই অ্যাক্সেসও দিয়েছে, আমার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, অনুমতি আছে। তো এখানে ডাটা আমার সব। আরেকটা পিসি আছে হাই কনফিগারের, 32 জিবি র্যামের, i7 12 কোর,
তো তখন এই যে লেটু করছে এতটুকু লেটু করতো না হয়তো। এই দেখেন এবার আপনি এখানে ঢোকেন, এই যে এই ওই পিসিটা, এই যে দেখেন এই ভিএমটা, আর এইটা কোনটা, এই আমারটা। তাহলে আপনি এরকমের যদি আপনার কনফিগার হাই থাকে, আপনি একসাথে কি অনেকগুলো মেশিনে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। আবার এখানে আরও কিছু কনসেপ্ট আছে। ধরেন আপনার বেজ মেশিনের সাথে এরকম মাল্টিপল অনেকগুলো মেশিনের সাথে ডাটাবেজ বিভিন্ন সার্ভার কনফিগারেশন করে, ঠিক আছে, একটার সাথে একটা কমিউনিকেশন করে অনেক কিছু এক্সপেরিমেন্ট চালাতে পারবেন রিয়েল লাইফে, বুঝছে কিনা? দেনটা অস্ট্রেলিয়া সার্ভার, এটাকে বললাম আমেরিকান, এটা হলো চায়নার, এটা হলো রাশিয়ার, কি, আর এটা বাংলাদেশের বেশ। এখন আমি কীভাবে কমিউনিকেট করবো, ওই যে ক্লাউডের যে কমিউনিকেট বা বিভিন্ন এগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন নেটওয়ার্ক আপনি ভিপিএন করে করা যায়। তো সেক্ষেত্রে এখন দেখেন আমি যদি 5টা মেশিনের কথা বলি, তাহলে আমাকে 4 যদি দেই, 4 4 16 জিবি তাদের, তাহলে এরে কত দিবেন বেজ রে? যে বেটা এই 4টা মেশিন ম্যানেজ করবে তাকে আরো 16 জিবি দেওয়া লাগে না? তাহলে আপনার 32 জিবি র্যাম লাগে কিনা বলেন? এই বা 8 দুইটা করলে আপনি 32 জিবি যদি র্যাম নেন তাহলে 8 16 আর 1 দিলেন 16, কি, বা 3 24 করলেন আর বেজ মেশিনকে রাখলেন 8 দিলেন, 3টা করলেন সর্বোচ্চ 8 জিবি, তাহলে ভালো পারফর্ম পাবেন। তাহলে র্যামটা আপনার লাগতেছে, আর যদি এসএসডি দিতে পারেন তাহলে তো আরও পারফরমেন্স ভালো করবে। সো আমি যে এই যে রান করছি এটা এসএসডি ডিস্ক থেকে, আমার এখানে 2টা হার্ড ডিস্ক এই পিসিতে। হ্যাঁ, এইটা একটা হার্ড ডিস্ক 1 টিবির, এই 3টা ড্রাইভ মিলে এইটা আমার এসএসডি, মানে এই ল্যাপটপে আমি 2টা হার্ড ডিস্ক লাগিয়েছি। তো সি এবং ডি এই 2টা আমি এসএসডি দিয়েছি, আর এটা হলো অন্য একটা ড্রাইভ আমার এইচডিডি। তো এই সি ডি যেহেতু সি রান করে আর ডি রান করে, তো ডিতে আমি এখানে ভিএম সার্ভার রাখছি যে এসএসডিতে, যার কারণে একটু ফাস্ট হচ্ছে, বুঝছে কিনা? হ্যাঁ, এটা হলো গুগল ডেস্কটপ, গুগল ড্রাইভ আছে আর কি, একটা অ্যাপস আছে গুগল ড্রাইভে, গুগলের, ওইটা আমি কানেক্ট করছি পর আমি এখানে সব কিছু রাখি, ও অটো সিঙ্ক্রোনাইজেশন করে না। এই যে এটা খুবই সোজা, এটা হলো আপনার করতে হয় শুধু ওই গুগল, আপনি ড্রাইভে ঢুকলে ওইখানে একটা, হ্যাঁ গুগল ডেস্কটপ একটা অ্যাপস আছে, গুগল ড্রাইভে ছোট একটা অ্যাপস আছে, ওইটা ওইটা গুগল থেকে পাওয়া যাবে। এটা খুব সোজা, খুব ভালো, এগুলো মানে আপনি লাইভ ডাটা সিঙ্ক করতে পারেন। আমার ম্যাক্সিমাম কাজই ওইখানে রাখা। আমি এটা চিন্তা করতেছিলাম যে ধরেন আমার অফিসের পিসি, বাসার পিসি, এই দুটা আমি গুগল ড্রাইভে রাখবো, পাশাপাশি ওয়ান ড্রাইভে রাখবো। ওয়ান ড্রাইভ গুগল ড্রাইভ, বাসার পিসি, অফিসের পিসি, 4টা একই ফোল্ডারে বা একই ড্রাইভ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটা পসিবল? পসিবল। এই যে জাহিদ ভাই আছে, ইয়াসিন ভাই আছে, এরা আর কি আপনাকে সাপোর্ট দিবে। আমরা স্কুলে প্রায় 5 বছর ইউজ করতেছি। বুঝছেন মাসুম ভাই, আপনি কনসালটেন্সি ফি দিবেন ওনাদেরকে, ওনারা সব সাপোর্ট দিবে আপনাকে প্রফেশনাল, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, মাসুম ভাই সমস্যা নাই, এটা ক্লিয়ার লাগবে আমার বলেন। হ্যাঁ আচ্ছা, ওই যে ভাইরাল নেটওয়ার্কের লোক আছে, ওনারা বেটার সলিউশন দিবে ইনশাআল্লাহ। তো এইটা আমি দেখেন, এটা আমি এই ভিএম থেকে ব্যবহার করছি। এখন এখানে আমাকে বারবার ঢুকতে হচ্ছে, এটা একটু কষ্ট। এই জন্য আরো স্মুথ কাজ করতে হলে আমার এখানে আমি এই পিসিটার নাম দিয়েছি নূরে আলম 1। হ্যাঁ, পিসিটার নাম আমার এই মেশিনটার নাম। তো আমি এখান থেকে গিয়ে যদি রিমোট ডেস্কটপে ক্লিক করি, মেইন মেশিন থেকে নূরে আলম 1 আমি ঢুকছিলাম অলরেডি, এটা কানেক্ট করে রাখছিলাম, মানে একবার আগে একটু টেস্ট করছিলাম যেন আপনাদের এখানে সময় নষ্ট না হয়। তো দেখেন এই যে আমি ওই পিসিতে ঢুকে গেছি। এই তাহলে এখন আমি আরো বড় ডেস্কটপ পেয়েছি না বলেন? এই যে আসুক তখন দেখেন এখন আপনি খুব বোঝা খুব মানে কঠিন হয়ে যায় কিনা বলেন? আপনি কি ধরতে পারতেছেন না যে আমি এখন কোন মেশিনে কাজ করি? ভিডিওতে হচ্ছে, সবই তো পাচ্ছেন, সবই করা যায়। তাহলে এই হলো মিনিমাইজ করলে এই মেশিনে আসলাম, আর এই আবার ওই মেশিনে গেলাম। আমাকে জাস্ট এখান থেকে পিসিটা আপ করতে হবে। যখনই ঢুকছি এইটা আবার লক হয়ে গেছে, কারণ আমি তো ওখান থেকে ঢুকছি, এই মেইন মেশিন লক হয়ে গেছে, লক, এই যে ঠিক আছে। আর এই যে এখন অ্যাক্সেস করে আপনাদের আমি এইখানে ইনস্টলেশনটা দেখাবো। বাট আমার পিসির কন্ডিশনের কারণে আমাকে এখন এখানে আসতে হয়েছে, কিন্তু আপনাদের পিসি তো ফ্রেশ আছে, শুধু ডাটাবেস আছে, তাই না? আপনাদের তো সমস্যা হবে না। তো মনে করেন এইটাই আপনাদের পিসি, এই যেখানে আপনি সরাসরি এসকিউএল প্লাগ দিয়ে রাখেন, ঢুকতে পারতেছেন, কাজ করতে পারতেছেন, কোনো অসুবিধা নেই। এই যে সিএসডিবি কানেক্ট HR/HR, অথবা ডাটাবেজের নাম হলো ওয়ার্ডসিএল, আপনি সেভাবে দিলেও সব রেডি করা আছে এখানে। কারণ ওই পোর্শন তো আমরা শিখছি, তাই না, কিভাবে কানেক্ট করে, কাজ করে। আপনি ডাটাও দেখতে পাবেন,
ধরেন আমরা বললাম regions, এই যে connect CSS sysdba, then বললে select name from database এর নাম দেখেন কি WhatsApp, হ্যাঁ এই যে দিব্যি কাজ করতেছে। তো এইখানে আমরা আসলে এখন আমাদের ইয়ার কাজগুলো করব। তো আমি যখন কর্পোরেট এই আপনারা তো একটু দেখা যায় আপনাদের তো মানে আগে থেকে আমি শিখে আনছি, যার কারণে পিসি রেডি আছে, তাই না? তো অনেক সময় হয় না, অনেকে হঠাৎ করে আসে ফর্ম শিখতে, তো এখন ওই লোক তো ডাটাবেস হয়তো ঠিক মতো দিতে পারে না, তখন আমি করি কি এই টাইপের ভিএম দিয়ে দিই স্টুডেন্টদেরকে। তো ভিএম দিলে কি হয়, পুরো পিসি রেডি থাকে, শুধু ডাটাবেস রেডি থাকে, সব রেডি থাকে, সে এখন ইনস্টলেশনটা শুধু শিখবে, বুঝছেন কিনা? তাহলে কি হয়, গোছানো থাকে, কাজটা অর্গানাইজ থাকে, সহজ হয় তার জন্য। হ্যাঁ আমি এটা ফেলে দিব, থাকবে না, শেষ কাহিনী শেষ। কপি করব, কপি তার মানে আপনি একটা পেন ড্রাইভও চাইলে এই ফোল্ডারগুলোকে এই ফাইলগুলোকে যদি নিয়ে ঘোরেন, তাহলে আপনি ধরেন এইটা আমার একটা ফোল্ডারটা আমি এটা রাখলাম কি, তো এটা আমি যদি এখন হার্ড ডিস্ক পেন ড্রাইভে রাখি, তাহলে আমি এখানে কি আমি পেন ড্রাইভে পিসি নিয়ে ঘুরতেছি, এরকম না বিষয়টা? যে কোনো জায়গায় ওই পেন ড্রাইভ লাগাবেন, আর এই ভিএমআর যে সফটওয়্যারটা আছে, এই যে সফটওয়্যারটা এইটা দিবেন, এটা ভিএমআর এর সফটওয়্যার, কি কতটুকু জায়গা নেয় এই দেখেন, ওইটা এই সফটওয়্যারটা ভিএমআর, এই যে ভিএমআর এইটুকু সফটওয়্যারের কতটুকু জায়গা দেখেন, এই 621 MB সফটওয়্যারটা, এইটা দিয়ে ওইটা রান করছি আর কি। এবং লাইসেন্স কি আমার কাছে একদম অরিজিনাল লাইসেন্স কি আছে, এক ভদ্রলোক কর্পোরেট স্টুডেন্ট, উনি আমাকে ফ্রি গিফট করে গেছে, এবং আমি ওনার থেকে অনুমতি নিয়েছি সবাইকে দিতে পারবো কিনা, উনি বলছে হ্যাঁ স্যার আপনি দিতে পারবেন। সো আমি সবাইকে দিচ্ছি ফ্রি লাইসেন্স। হ্যাঁ আমি করে রাখছি, নাহলে তো আমি এটা করতে পারতাম না। আমি এই সফটওয়্যারটা আপনাদের শেয়ার করে দিব, আপনারা এই ভিএমআর এর উপর আমার ভিডিও টিউটোরিয়াল আছে ইউটিউবে, হ্যাঁ আপনি এটা দেখে সফটওয়্যারটা দিলে বাকি কাজ নিজেই করতে পারবেন। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন এনভায়রনমেন্টে ঢুকছি, রাইট? আলটিমেটলি যেদিক থেকে যাই গুলিস্তান, তাই না? মানে আমি জায়গা মতোই আসছি কি। এখন আমরা ডাটাবেস সফটওয়্যার সেট আপ করবো। সো আমরা ওরাকেল ওয়েব লজিক সার্ভার এবং ফিশন মিডলওয়্যার, আমি এই ফোল্ডারটা আপনাদের শেয়ার করছি, এইখানে সব আছে, ভিডিও আমার ডকুমেন্টগুলো আছে, কি কি লাগবে সব আছে। এখানে একটা ফাইল আছে, এজ ইনস্টল ডকুমেন্ট অফ ওয়েব লজিক সার্ভার অ্যান্ড ফিশন মিডলওয়্যার, এটা আছে। তো আমরা এটা ইনস্টল করতে গেলে আমাদের এই যে ফোল্ডারটা আছে দেখেন, ডি ড্রাইভে রেখেছি, এটা অনেক বড় হয়ে গেছে না বলেন ফোল্ডারটা? তো ফোল্ডারটা যদি বড় হয় আর এটার মধ্যে থেকে যদি কোনো ইএক্সি রান করি, তো অনেক সময় হয় এই লিঙ্কটা, মানে সফটওয়্যারের লিঙ্কটা যেটা দিয়ে সফটওয়্যার ইনস্টল করা হচ্ছে, সেই লিঙ্কটা যদি বেশি বড় হয়ে যায়, তখন অনেক সময় ওই অনেক পিসিতে ইনস্টলটা নেয় না, ক্যারেক্টার সেট বড় হয়। তো আমরা এটা করবো, প্রথমেই এটার নাম যেহেতু ওয়েব লজিক সার্ভার, সো আমরা জাস্ট ওয়েব লজিক কথাটুকু রেখে এইটুকু কেটে দিলাম, মানে একটু ডিরেক্ট শর্ট করলাম আর কি। এই আচ্ছা, তেমন বড় কিছু করি নাই। আচ্ছা, এবার আসেন, এই হলো ইনস্টলেশন ডকুমেন্টেশন, এটা ফলো করবো আমি এটা তৈরি করছি, এবং আপনাদেরকে এটা দিয়ে আমি এখন সুন্দর করে ইনস্টলেশন শিখাবো। এই যে এই হলো ইনস্টলেশনটা। সো এটা ইনস্টলটা আসলে ধাপে ধাপে করতে হবে। এটা ওই যেমন ডাটাবেস ধাপ ধাপ করে নেক্সট বা বিভিন্নভাবে করছে কিনা, কিন্তু এখানে বিষয়টা এমন না, এখানে আমাকে কয়েকটা ধাপ ফলো করতে হবে। এই আমি একটু ব্রিফ করি আপনাদের, আজকে আমি পুরো জিনিসটা দেখাই দিচ্ছি, টেনশন নেওয়ার কিছু নেই। আপনি আগে পিসিটা রেডি করবেন, এরপরে আমরা কাজ শুরু করবো। আর সুবিধা হলো, আমি যদি খালি এই পিসিটা এইভাবে রেডি করতে পারি এই সফটওয়্যারটা দিয়ে, এটা দিয়ে আমরা দুইটা মডিউল করতে পারবো, এই ফর্মস পারবো এবং পরের মডিউলও পারবো। যেভাবে ডাটাবেস সেট আপ দিয়ে আমরা PL/SQL করেছিলাম, ঠিক এরকম ওই ওয়েব লজিক সার্ভার আর ফিশন মিডলওয়্যার দিয়ে আমরা দুইটা মডিউল করবো। ফিশন মিডলওয়্যার মধ্যে ফর্মস পেপার দুইটাই আছে। তো প্রথমে আমাদের এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে হলে কিছু এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। হ্যাঁ, এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে ডাটাবেজের। এখন বলবেন যে আমরা তো অলরেডি করেছিলাম আগে একবার ডাটাবেস ইনস্টলের সময়, বলে করেছিলেন, এখন আরও এক্সট্রা কিছু লাগবে এগুলোর জন্য। এরপরে আমাদের একটা জেডিকে সফটওয়্যার, জাভার একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, কারণ এটার জন্য প্রি রিকুইজিট এনভায়রনমেন্টাল আমাদের একটা জেডিকে ইনস্টল করতে হবে, এই ভার্সন সফটওয়্যারটা লাগবে। সেটা এই যা লাগবে সব কিছু এই যে ফোল্ডারটা আমি শেয়ার করেছি সফটওয়্যার, এর মধ্যে সব আছে, বুঝলি? এর মধ্যে সব দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, নাম দিয়ে দেওয়া আছে। এর আগে দিন বলেছিলেন যে যদি কখনো মানে যে অফিসে পিসিগুলো যেরকম ইন্টারকানেক্ট থাকে, যে ওটা রান করতে হলে যে সফটওয়্যার সেটআপ করতে হয়, কথা আমাদের সিবিএস যখন আমি রান করবো, আমাদের ব্যাংকের সিবিএস, তখন
এই জাতীয় জেডিকে দেওয়া থাকলে তখনই শুধুমাত্র পিসি থেকে রান করা সম্ভব, এরকম কিছু না। এটা এরকম না, এটা যেহেতু সার্ভার মেশিনে সফটওয়্যার দিব এই জন্য এটা লাগবে। এটা সার্ভার মেশিনে এই সফটওয়্যারটার জন্য লাগবে, যে ওয়েব লজিক সার্ভারের জন্য জেডিকে লাগবে। আর আপনি যেটা বলেছেন সেটাও লাগবে যখন আমরা এটা ফাইনালি রান করে যখন ব্রাউজারে দেখব তখন আরও একটা জেডিকে দিতে হবে, সেটা আলাদা। হ্যাঁ, ওইটাও লাগবে, কিন্তু এটা হলো আমার এই সফটওয়্যার সার্ভার বানাবার জন্যই প্রি রিকুইজিট লাগবেই। ঠিক আছে, ওটাও লাগবে, ওটাও লাগবে, এটাও লাগবে। আর এই জাভাটা ইনস্টল করার পর জাভা হোম তৈরি করতে হবে আমাদের। হ্যাঁ, হোম তৈরি করতে হবে, তারপরে আমরা গিয়ে প্রথমে ওয়েব লজিক সার্ভার ইনস্টল করব। সার্ভার ইনস্টল করার পরে আমরা ফিউশন মিডিয়া ইনস্টল করব। তারপরে কিছু রিকোয়ার্ড কনফিগারেশন আছে, সেগুলো আমরা করব, কারণ সেগুলো যদি আমরা না করি তাহলে আলটিমেটলি আমাদের এই কানেকশন এস্টাবলিশ করতে পারবো না। সো এটা একটা লং প্রসেস, আপনাদের ধৈর্য হারা হলে চলবে না, ঠান্ডা মাথায় একটু দেখেন। আমি স্টেপ বাই স্টেপ যতটুকু পারি আজকে করাই দিই, আপনাদের যতক্ষণ ধৈর্য থাকে আমার আজকে কোনো কাজ নেই, যতক্ষণ আর যে সময় মনে হবে যে আপনারা আর পারতেছেন না আমি ছেড়ে দিব। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, ওয়েব লজিকের কাজ বেসিক্যালি তাহলে এরকমই। হ্যাঁ হ্যাঁ, এই আপনি অবাক হবেন, এই সেটআপটা আমি যেটা দেখাচ্ছি এই সেটআপটার বিল নেয় এক একটা অর্গানাইজেশনের করে দিলে 5 লাখ টাকা প্লাস ওই ভেন্ডররা। এই সব কিছু করে আপনার সফটওয়্যারটাকে ডেপ্লয় করে দিয়ে আসবে, এটা মিনিমাম 5 লাখ টাকা আপনাকে ইয়ে নেবে। ভালো একটা সফটওয়্যার যদি ভেন্ডর থেকে আপনি করান, যেটা করতে চান, যদি ভালো লোক থেকে করেন, আর যদি নর্মাল আপনি 50-1 লাখ টাকার লোকও পাবেন, আবার খাওয়াও পাবেন। আমার মতো যেমন আপনার লাগলে যে আমি টাকা দিতে পারবো না, আমার করে দেন কি, আমি আপনার দেবো না, এরকম আর কি। এটা ফাও কথা, আমি বুঝাইতে পারছি কিনা আসলে, কিন্তু এটা ডিমান্ড 5 লাখ প্লাস, শুধু এই কাজগুলোই এত ডিফিকাল্ট। মানে আপনি দেখেন এটা ফাইনালি লঞ্চ করতে কত কিছু করতে হয়, কিন্তু আপনাদের কাছে মনে হবে না যে খুব একটা কষ্ট হবে। ইনশাল্লাহ আমি মনে করি ইনশাল্লাহ কোনো কাজে তো এখনো হয়নি তেমনটা, তাই না? আর হবেও না আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন আমি বুঝাই দিই, আস্তে আস্তে করি, সময় নিয়ে করলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর আমার তো শিখতেই হবে, এটা উপায় তো নাই। অ্যান্ড দেন আমি আপনাকে রেডি একটা পিসি শেয়ার করলাম, তাই না? আপনার তো শিখতে পারলেন না এটা ক্যামেরা সেট আপ করতে হবে, ডেফিনেটলি এটাকে সেট আপ শিখতে হবে। হ্যাঁ, এটা আবার এই কোর্সের মধ্যে নাই, কিন্তু আমার কোর্স মডিউল আমি ইন্টিগ্রেট করে রাখি এগুলো। তো এগুলো ছাড়া পোলাপান কাজ করবে কিভাবে মানুষ, তাই না? দেখবেন ওরাকেলের বুকস এগুলো নাই, তাহলে করবে কিভাবে? ওরা এটা রাখছে অ্যাপস ডিবিএ কোর্স আছে না, অ্যাপস ডিবিএ, এই অ্যাপস ডিবিএ এর কাজ কিন্তু এগুলো। হ্যাঁ, আচ্ছা, খালি পয়সা, আপনি খালি কোর্স করবেন আর পয়সা দিবেন, বিষয়টা এরকম। কিন্তু একটা কথা ছিল আর কি, শিওর শিওর বলেন মাসুম ভাই। আপনি স্যার এটা ওনাকে বলতেছে এই কারণে যে উনি বোধহয় এখনো ওই ভিএমওয়্যারে আটকে আছে। আচ্ছা, এখন আপনি ভিএমওয়্যারে আটকে, এটা কিন্তু স্যার আমরা তো লোকাল ভাবে তো আমি ইনস্টল করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যখন আমরা অ্যাডমিনে যাব, অ্যাডমিনে দরকার হয় তখন 7:30 থেকে আমরা ওইভাবে করব। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো যখন ডিবিএ করবেন তখন এই ভিএম সেটআপ থেকে শুরু করে এ টু জেড আমি দেখাবো। জিনিসখান একটু দেখেন আপনারা, কি দেখাবো তখন। এইটা আমার প্রায় 2-3 দিন লেগে যাবে আপনাদের খালি পিসি রেডি করতে। আমি দেখাই একবার আপনাদের, তাহলে আপনাদের ভালো লাগবে। এই দেখেন, এই ডাটাবেস গ্রিডও শিখাবো আপনাদের, এই এতগুলো স্টেপ। সুবহানাল্লাহ বলেন, দেখছেন? এই দেখেন, এই বিএম সেটআপ করব, এটা লিনাক্স সার্ভার সেটআপ করব, আইপি হোস্ট, ইটিসি হোস্ট করব, কার্নেল সেটআপ করব, ইয়াম কনফিগার করব, ইয়াম প্যাকেজ করব, গ্রুপ ইউজার সেটআপ ক্রিয়েট করে এসি লিনাক্স করব, ডিরেক্টরি এসএম গ্রিড ডিস্ক পার্টিশন করব, আরপিএম দিব, এসএম ডিস্ক ক্রিয়েট করব, পার্ট বেস প্রোফাইল বানাবো, সফটওয়্যার পারমিশন দিব, আনজিপ করব, গ্রিড ইনস্টল করব, ডাটাবেস ইনস্টল করব, অটো স্টার্ট করব, দেন ফাইনালে গিয়ে এই সার্ভার লঞ্চ করবে লিনাক্সের। তো এই কাজগুলো শেখা মানে এলে দুর্দান্ত ডিবিএ, মানে খালি এইটুকু পারলেই আপনি দুর্দান্ত ডিবিএ। অনেকে অনেক ডিবিএ এর কাজ পারে, কিন্তু এই কাজগুলো পারে না, মানে সার্ভার কনফিগারেশন, সার্ভার রেডি করা সে ভয়ই পায়। আর আমি এইটা দিয়ে শুরু করি, যত সময় লাগে বা এটা আগে তুমি করো, ভাঙচুর যা হোক প্রথমে জীবনের শুরুতে হয়ে যায়। ওই সেনাবাহিনী ট্রেনিং এর মতো, প্রথমে 1 বছর কষ্ট, এরপরে কষ্ট নেই। পুলিশের কি এসআর যে পরীক্ষা, আমাদের অনেক ফ্রেন্ডরা আছে সার্জেন্ট টার্জেন্ট, 1 বছর কষ্ট, এরপর তো এখন খালি টাকা কামাই করে আর খায় আর চলে কি। তা আপনাকে করতেও যা হয় প্রথমবার হয়ে যাক, কোনো অসুবিধা নাই, সবাই পারে, 100% অ্যাচিভমেন্ট আছে আলহামদুলিল্লাহ। এই যে 3টা ব্যাচ আপনাদেরকে আমি দেখাইলাম না, এই যে আমার ফেসবুকের পোস্টগুলো আপনারা দেখবেন, ওইখানে
প্রচুর ডিবি এর আলহামদুলিল্লাহ আমি এখন আইবিসিএস এ শুধু ডিবি এর বেসে আমাকে দিয়ে রাখে। এই দেখেন এই 90, 91, 92 সকাল ফ্রাইডে এই যে 25 তারিখ কথা বলি 9টা থেকে 1টা পর্যন্ত পড়াবো 190 ব্যাচ, 3টা থেকে রাত 9টা 6 ঘন্টা পড়াবো 191, এই 192 ব্যাচ 191 নিয়ে গেছে স্যাটারডেতে 3টা থেকে রাত 9টা পর্যন্ত, আবার স্যাটারডে সকালে আবার আইডিবি ক্লাস আছে। তার মানে এই জন্য বলছি যে এই 2 দিন ফুল ব্যস্ত থাকবো এবং সবাই 100% আমি দরকারে আপনাদের ওনাদের গ্রুপে শেয়ার মিট করাই দেবো, দেখবেন সবাই 100% সবাই এটা করতে পারে আলহামদুলিল্লাহ, এবং সবাই রিয়েল লাইফে কাজ করতে পারে আলহামদুলিল্লাহ। তাইলে অবশ্যই পারবেন, কোনো ভয় নেই। আমি এগুলো ডিবিএ মডিউল রানা ভাই যে বলছে এগুলো ক্লিয়ার করে দেবো সব হাতে কলমে ইনশাআল্লাহ, এবং আপনি নিজে তখন পেরেও তখন বুঝবেন যে হ্যাঁ আসলে কাজ হয়েছে। আমরা হ্যাঁ আমাদের পয়েন্টে আসি, বলেন। না আমি ইনস্টলেশনের কথা বলতে চাচ্ছিলাম স্যার। আমি তো শুরু করছিলাম অ্যাপেক্স দিয়ে, তো অ্যাপেক্স এর জন্য তো সবই ইনস্টল করা লাগে। আমি যেভাবে আমাদেরকে ইনস্টলেশন প্রসেস দেখাইছে, হ্যাঁ, আর আমি ইনস্টল করতে গিয়ে আমি সম্পূর্ণ ইনস্ট্রাকশন ফলো করার পরে আমি সাকসেসফুল হই না। আমি ভাবছিলাম যে আমি মনে হয় এটাকে ড্রপ করবো, যে আমার দ্বারা আসলে হবে না, যেখানে আমি ইনস্টল করতে পারি না। বাট আপনি যখন যে ইয়েটা দেখাইছেন, ডাটাবেস ইনস্টলেশন দেখাইছেন, আমার কাছে এত সহজ লাগছে, আমি একাই এবং মানে ওয়ান টাইমে এটা সাকসেসফুলি করতে পারছি। তো এটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। আমি আপনাকে আসলে ফিউচারের কথা, তারপর আমি বলি আমার কাছে এই যে ফর্মস রিপোর্টস খুব কঠিন, কিন্তু আপনার কাছে সহজ হবে। এবং এই অ্যাপেক্স বলেন, এটা আমার কাছে এত সুন্দর করে এগুলো আমি ডকুমেন্ট এবং আমি রেডি করে রাখছি, আপনাদের শেখাইতে পারবো আশা করি ইনশাল্লাহ। আপনার কাছে একটুও বোরিং লাগবে না, বরং আরো আনন্দ লাগবে যে আমি পারছি, মানে একটা ফিল কাজ করবে। এটা আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাল্লাহ। হ্যাঁ, যদি না হয় তখন বলুন। এই যে অ্যাপেক্সের দেখেন পুরো ডকুমেন্টটা এত সুন্দর করে রাখছে, হাতে কলমে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, আপনারা নিজেরা করে আমাকে তখন বলবেন সাকসেসফুল। এই যে সুন্দর করে একদম ওয়ার্ডিস থেকে শুরু করে কি করতে হবে, কোন ভার্সনে কি করতে হবে, সব নিজে আমি কোড করে রেডি করে এক্সপেরিমেন্ট চালিয়ে তারপর রেডি করে রাখছি আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এই যে ঠিক আছে, অসুবিধা। আচ্ছা, আমরা তাহলে এইখানে আসি। আসলে আপনাদের সাথে কথা বললে ওই এক লাইন থেকে আরেক লাইনে ঢুকে যাচ্ছি, বুঝছেন, কারণ মানে আপনাদেরও আসলে খুব এখন কাছের হয়ে গেছেন, চাচ্ছি সব তথ্য যেন আপনারা পেয়ে যান আর কি। হ্যাঁ, এই জন্য মানে যেদিক বলেন সেদিকেই ঢুকতে পারি আর কি, মানে কাট করি না কিছু আর কি। আমাদের মনে করতে হবে যে আমি আমার এই পিসিতেই আছি, আমি আমার এখানেই আছি, এইটাই আছি। হ্যাঁ, আমার এনভায়রনমেন্টের কারণে হয়তো আমি একটু এখানে আসি। দেখেন, এটা দিয়ে আপনার সুবিধাও হয়েছে, আপনি একটা নতুন জিনিস কিন্তু আপনার মনে কোশ্চেন যাচ্ছে, আপনি একটু শিখতে পেরেছেন, বলেন, তাই না? তাহলে এটা তো খারাপ না, আমি মনে করি এটাও ভালো, এটা আপনি একটা নতুন জিনিস শিখবেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইনস্টলটা চলে আসি। আমাদের এই 6টা স্টেপ ফলো করতে হবে, আরো অনেক স্টেপ আছে, এটা হলো প্রাইমারি লেভেলে করতে হবে, আরো কিছু আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। এই যে আমি প্রত্যেকটাকে আবার 1 বা 2 নম্বর দিয়ে চেষ্টা করেছি যে কি আমাদের করতে হবে এখানে, যে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে আমাদের একটা সেটআপ শেষ করতে হবে। তারপর এই জেডিকে 7U80 এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা সি ড্রাইভে গিয়ে একটা লিঙ্ক পাবো জাভার, ওই লিঙ্কটাকে এনে আবার এনভায়রনমেন্ট ভেরিয়েবল এসে আমরা একটা সেটআপ পার্মানেন্ট জাভা পাথ করে এই যে জাভা হোম তৈরি করব। হোম তৈরি করে ওইটাকে আমরা এনভায়রনমেন্টে আবার ইন্টিগ্রেট করে দেব। এটা করে আমাদের পিসিটাকে একটা রিস্টার্ট দিব। রিস্টার্ট দিয়ে আমরা চলে আসবো হলো আমাদের পরবর্তী যে ইনস্টলেশন, সেই ইনস্টলেশনের মধ্যে আমরা চলে আসবো ওয়েব লজিক সার্ভারে 4 নম্বর স্টেপে চলে যাব। তার মানে দেখেন, এই মানে প্রথমে যে কাজটুকু 1 থেকে 3 কিন্তু এনভায়রনমেন্টাল সেটআপ সব একই জায়গায়, ঠিক আছে? তাহলে চলুন আমি এই কাজগুলো আপনাদের এখন এক সুন্দর করে বুঝাই দিচ্ছি। তো আমরা প্রথমে যাব হলো এখানে, আমি স্টেপ বাই স্টেপটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, তাহলে সুবিধা। এই যে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যেতে হবে কোথায়,
আমরা মাই কম্পিউটার ডিসপিসিতে যাব, রাইট বাটন প্রেস করে আমরা যাব প্রপার্টিসে গেলে আপনাদের মনে আছে কিনা যে এই চেঞ্জ সেটিংস বা অ্যাডভান্স সিস্টেম সেটিংসের মধ্যে আমরা মনে আছে এখানে কম্পিউটার নাম পাল্টিয়েছিলাম, রাইট, তারপরে অ্যাডভান্সে গিয়ে আমরা ওই যে ভার্চুয়াল মেমোরি বাড়িয়েছিলাম, এরকম একটা কাজ করছিলাম না আমরা? হ্যাঁ, তো এইখানে আসলে এই অ্যাডভান্সের নিচেই কি আছে বলেন, এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এখানে আমরা যাব। এখানে গিয়ে এই যে শিওর বলেন। আপু আমি কথা শুনতে পাচ্ছি, রিমোটে কানেক্ট করা আছে তো যেন দেখা যাচ্ছে না, রেকর্ডিং হচ্ছে। ও রেকর্ডিং হচ্ছে কিনা তাই? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু হচ্ছে, মেইন মেশিনে চলতেছে। এই যে ও আচ্ছা, আমি দেখতে পাচ্ছিলাম না তো যে। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা চালু হয়েছে এবং এটা এখানেও আছে, এবং আমার বিভিন্ন ব্যাচের রেকর্ডিং অনেক আমার কাছে আছে। যদি কখনো আমার এটার সেভ করতে ভুলে যাই তো সেম জিনিস আমার কাছে বহু আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। তারপরেও আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই দুটো জায়গা আমাদের একটু করতে হবে, এই দুটো একটু কনফিগার করতে হবে। কিভাবে? এখানে দুই ধরনের ভ্যারিয়েবল আছে, একটু দেখেন। ইউজার ভ্যারিয়েবলস ফর অ্যাডমিনিস্ট্রেটর, আর একটা কি সিস্টেম ভ্যারিয়েবলস। সো ইউজারের জন্য আমরা দুইটা পাথ এখন মডিফাই করবো। এই দুইটা পাথ কিভাবে করবো, এটা ধরবো, ধরে এডিটে যাব। এটা এডিটে গিয়ে এখানে দেখেন এখানে কি লিখতে হবে সেই লেখাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে আপনি এখানে কপি পেস্ট করতে পারবেন, দেখছেন sys:/temp, এটা আপনি এখানে লিখে দিবেন, ওকে দিবেন। আবার তবে এখানে একটা খেয়াল করতে হবে, আপনি কপি পেস্ট করার সময় যেন কোথাও স্পেস না পড়ে, অনেক সময় সামনে স্পেস পড়ে, এটা খেয়াল করবেন। এরপরে আপনি এই যে tmp এখানে যাবেন, এখানে গিয়েও ঠিক সেরকম কি লিখবেন বলেন, c:/tmp। তাহলে আগে একটা গেছে temp, আর এটা কি বলেন tmp, বুঝছে কিনা? tmp এটা কেস সেনসিটিভ না, আপনি টি ছোট বড় দিলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ওকে, তাহলে এই দুইটা আপনি হ্যাঁ বলেন। একটু বলবেন স্যার, এই যে ইউজ ভেরিয়েবল ফর অ্যাডমিনিস্ট্রেটর আর সিস্টেম ভেরিয়েবলস, এটা পার্থক্য কি? পার্থক্য হলো অ্যাডমিনিস্ট্রেটর হলো একটা ইউজার, আর এই সিস্টেমটা হলো ওএস এর যে সি ড্রাইভটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ওএস এর জন্য এটা ভেরিয়েবল বরাদ্দ দিলাম, আর এটা হলো পুরো পিসির জন্য, মানে সবাই পাবে এটা। যেমন আমি এখন অ্যাডমিন মোডে ঢুকেছি না, এখানে অ্যাডমিনিস্ট্রেটর মোডে প্রথমে যখন লগ ইন করেছিলাম দেখেছিলেন তো, এটা ইউজার বেসড, আর এটা হলো কি বেসড, এটা হলো পুরো সিস্টেম, পুরো অপারেটিং সিস্টেমের উপরে করা। তো দুই ধরনের কাজ করতে হবে। আমি একটু মানে কোশ্চেন করি, আমাদের একটু দেখি যে ব্যাঙ্গালোর দেখি যে অ্যাডমিনিস্ট্রেটর থাকে আর আমাদের ইউজার, এরা দেখা যায় যে চাইলে যে কোনো কিছু করতে পারি না, সেটাগুলো কি এখান থেকে করা হয় না? এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস না, এটা না, এটা হলো সিকিউরিটি পোরশন আছে, বিভিন্ন সিকিউরিটি আছে। আপনাকে ওই ইউজারের কিছু পারমিশন অথরাইজেশনের ব্যাপার আছে, তাকে তারা কি দিবি না দিবি ওইখানে থাকে, যে আপনি ইনস্টল করতে পারবেন না, তারপর ডিইনস্টল করতে পারবেন না, অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য বুটে যেতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের কিছু অথরাইজেশন আছে। এটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দেওয়া হয় না আপনাদের ওখানে, কিন্তু দেখবেন হোম গ্রুপ বা অন্য ইউজার তৈরি করে দেওয়া হয় যেন আপনি সব করতে না পারেন। আর অ্যাডমিন ইউজার দিলেও আপনাকে ওই পাসওয়ার্ড চেঞ্জের দিবে না আর কি, এরকম কিছু থাকে। তো এই দুইটা জিনিস আমরা করব, করার পর আমরা এখান থেকে বের হয়ে আসবো। হ্যাঁ, এটা বেরে তো এই কাজটা কিন্তু এখানে করানো হয়েছে, দেখেন ctemp আর ctmp, এটা লিখে আপনি এডিট করে বের হবেন। 2 নম্বর কাজ কি বলে, jdk7u80 এই উইন্ডোজ 64.exe এই ফাইলটা ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করবো আমরা আমার ওই সোর্স ফোল্ডারটা যাব, আমাদের এখানে ওয়েব লজিক, যেটাকে রিনেম করেছি তাই না, ওই যে ডি ড্রাইভে মনে আছে তো, এটা বড় ছিল, রিনেম করেছিলাম। এখানে আসবো, এখানে এসে এই যে jdk7u80 এই সফটওয়্যারটাকে ধরে রাইট বাটন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। তো যখনই কোনো কিছু ইনস্টল করব মনে রাখবেন, এইটা শুধু না, যে কোনো জিনিস ইনস্টল করলে বাকি সব জিনিস মিনিমাইজ করে রাখবেন। হ্যাঁ, ডেস্কটপে চলে আসে যেন সব মিনিমাইজ করে, না হলে অনেক সময় একটার ভিতরে আরেকটা উইন্ডো, পপ আপ উইন্ডো আসে, সেটাকে দেখা যায় না, ওখানে নেক্সট বা কোনো একটা কিছু অ্যাসাইনমেন্ট করার ব্যাপার থাকতে পারে। এই জন্য সবসময় ইনস্টল করার সময় সব কিছু মিনিমাইজ করে নেবেন ডেস্কটপে এসে। হ্যাঁ, নেক্সট আমরা এখন জেডিকে এটা দিছি। হ্যাঁ, যেটাকে জাভা এসি ডেভেলপমেন্ট কিট এটা দিতে হবে, কারণ এটার উপরে ওয়েব লজিক সার্ভারটা স্টাবলিশড হবে।
ড্রাইভটা তো উল্লেখ করেছেন কোথায় দিচ্ছি? এটা সিতে হবে, এটা বাই ডিফল্ট সিতে হবে। আচ্ছা, এগুলো ড্রাইভ চুজ করার কিছু নেই, এটা সব সিতে প্রোগ্রাম রান করবে, এটা আমরা অন্য ড্রাইভে দিবও না, সি থেকে অটো এক্সিকিউশন হবে। আচ্ছা, এটার কোনো লিমিট, আমরা কোনো এটাকে আটকাবো না বা এর কিছু করবো না। দেখেন এই একটা উইন্ডোর উপর আরেকটা উইন্ডো আসছে কিনা, তো অনেক সময় হবে কি আপনি বাইরে ক্লিক করলে ওইটা নিচে পড়ে যায়, বসতেই পারা যায় না যেখানে কিছু ছিল, তখন তো কেটে দেয়। হ্যাঁ, এই জন্য ডেস্কটপে আসবেন, এসে এই দেখবেন প্রথমে ইনস্টল করার পর কিন্তু আরেকটা ইনস্টলমেন্ট আসে এখানে, দেন আমরা এখানে আবার নেক্সট প্রেস করবো। নেক্সট প্রেস করলে এই মেসেজটা দিবি, দেখেন এই 3 বিলিয়ন ডিভাইসেস রান জাভা। জাভা ছাড়া তো কোনো, জাভা প্ল্যাটফর্ম ছাড়া আর কিছু হয় না। ওকে, দেন আমরা ক্লোজ করে দিব, শেষ। তার মানে আমরা জাভা ইনস্টল করলাম, এন্ড দেন এই জাভাটা আমরা দেখতেও পারবো। দেখেন কোথায় ইনস্টল হয়েছে, সি ড্রাইভের এই যে প্রোগ্রাম ফাইল, তারপরে হলো এই জাভা, এই যে দেখেন হ্যাঁ জেডিকে 1.7080, এই হলো আমাদের জাভার হোম বা জাভার লোকেশন। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা আমরা ইনস্টল করলাম, এইখানে বসে তুমি এটা ইনস্টল করবো। অনেক সময় কি এটা ইনস্টল করতে গেলে আপনার একটা এরর দিতে পারে। হ্যাঁ, যদি এরর দেয় তখন আপনি যেটা করবেন এই রকমের আপনাকে এইখানে নিয়ে আসবে। ঠিক আছে, জাভা ক্লিক করে এখানে নিয়ে আসলে এখানে অ্যাড বাটনে প্রেস করবেন, প্রেস করলে এটা অ্যাড হয়ে যাবে, তখন আপনি ইনস্টলটা করতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা? যদি আপনার কোনো এরর দেয়, বুঝেন এই কথাটা? এটা দিলে কি অ্যাড হলো স্যার? ওই জাভাটা আপনার এনভায়রনমেন্টে অ্যাড হবে প্লাগইনস হিসাবে আর কি। আচ্ছা, এই যে যেদিকে ইনস্টল করতে চাই সেটা হলো না, এটা হলো যেটা না মানে আপনি তো এটা নরমালি ইনস্টল তো করে ফেলেছি, তো সামহাউ যদি ইনস্টল না হয়, এইটা অনেক সময় ইনস্টল হবে না অনেক পিসিতে হয়তো, যেমন এটি উইন্ডোজ এক্সপি 7, 10, 11 এ নরমাল ইনস্টল হবে, জাস্ট নেক্সট করে ইনস্টল করা যাবে। বাট এটি উইন্ডোজ সার্ভারে ইনস্টল করতে গেলে, এই যে উইন্ডোজ সার্ভার যেটা অপারেটিং সিস্টেম, অথবা এইখানেও আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক সময় কি আটকায় গেছে। হ্যাঁ, তো উইন্ডোজ সার্ভারে যদি কখনো আপনি ইনস্টল করতে যান, তখন আপনাকে এই এররটা দিতে পারে, অথবা এই সব ক্ষেত্রেও এররটা দিতে পারে। যদি দেয় তখন আপনি কি করবেন, এটি ব্রাউজারে গিয়ে এটিকে অ্যালাউ করে দিতে হবে। তখন ওইখানে গো টু ব্রাউজারের একটা অপশন আসবে, ক্লিক করলে এইটা ওপেন হবে, ওপেন হলে তখন আপনি এটা জাস্ট অ্যাড করে দিবেন। এটা একটা সলিউশন দিয়েছে, আসলে এটা না দিলেও হতো। আমার কাছে মনে হয়েছে যে এটা থাক ট্যাগটা, আপনার কোনোদিন না লাগুক, কিন্তু কথাটা তো আপনি জেনে নিলেন যে এরকম একটা হতেও তো পারে। সো এই ডিবাগিংটা আমার সামনে আসছিল, আমি এটা এনকোড করে দিয়েছি আর কি। সো এটা করার পরে আমরা আবার ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে চলে যাব, জাভা হোম আমরা লিখবো আর কি। কিভাবে লিখবো দেখেন। আচ্ছা, আমরা আবার ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাব, মাই কম্পিউটার রাইট বাটন প্রেস করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেন আমরা এই অ্যাডভান্সে যাব। এইখানে কিন্তু অনেক সময় আপনারা উইন্ডোজে এইটা পাবেন না, আপনারা এখানে এইখানেই অ্যাডভান্স সিস্টেম সেটিংস লেখা থাকতে পারে, তাই না? যেমন আপনি যদি এইখানে ক্লিক করেন, আমার এই যে নর্মাল যে মেশিন, আমার বেজ মেশিন, এখানে কিন্তু এইখানে অ্যাডভান্স সিস্টেম সেটিং দেখছেন, কারণ এটা আপডেট নিয়ে অনেক বড় হয়ে গেছে, এখন এইভাবে আসছে। কিন্তু অথচ এটা আগের অপারেটিং সিস্টেম ছিল বানানো, এই জন্য এটা এইভাবে আসছে। যেখানেই যান আপনি অ্যাডভান্সে এসে এখানে আসবে, তাই না? এখানে এসে এই উপরে আমরা একটা জাভা হোম পাথ এই ইউজারের জন্য তৈরি করব। হ্যাঁ, এই যে নিউতে ক্লিক করব, দেখেন এখানে যে কয়টা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, আমি একটা ভেরিয়েবল বানাবো। তো আমি নাম দিলাম কি বলেন, জাভা আন্ডারস্কোর হোম। এখন জাভা হোমের লোকেশন কোনটা? ওই যে একটু আগে আমরা ওই যে জেডিকিতে সিতে গিয়ে বসে আছে কিনা, হ্যাঁ ওইখানে। এইটা লিঙ্কটা কপি করলাম, কপি করে নিচে ভেরিয়েবল ভ্যালু দিয়ে ওকে দিব। ওকে দিলে দেখেন একটা জাভা হোম পড়ছে। তাহলে ইউজার ভ্যারিয়েবল ফর অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমরা এটা দিলাম। সাথে সাথে আমরা এই যে নিচের দিকে গেলে এই সিস্টেম ভেরিয়েবলে একটু পরিবর্তন করতে হবে, সেটা হলো এই যে পাথ নামে একটা অপশন আছে। কি নামে? পাথ। এটা হলো সিস্টেম ভেরিয়েবলের পাথ, মানে এইখানে বিভিন্ন এক্সির হোমগুলো থাকে। এইটা ধরে এটা একটু এডিট করে, এডিটে গিয়ে এখানে আমাদের ওই যে জাভা হোম যেটা আমি এইমাত্র লিখলাম, ওইটার তো লিঙ্কটা এখানে নাই, আছে, এখানে অ্যাড করবো। কীভাবে অ্যাড করবো? এখানে আমরা গিয়ে দিব হলো এই যে নিউ দিলে নিচে একটা এডিট অপশন আসে। এখানে ওই যে লিঙ্কটা, কোন লিঙ্ক যেটা একটু আগে আমি জাভা থেকে কপি করে এনেছি, ওই উপরে জাভা হোমে দিলাম, ওইটাই একই জিনিস, সেম জিনিস। এইটাকে ওইখানে যাওয়ার কারণে এটা চলে গেছে। আবার নিউতে ক্লিক করবেন, এখানে পেস্ট করে দিবেন, কোনো সেমিকোলন কিছুই দিতে হবে না, দিব। দেওয়ার পরে এইটা নিচে চলে গেছে কিনা বলে, তো এটাকে আমরা ধরে উপরে দিব, কারণ উপরে দিলে প্রায়োরিটি হাই থাকবে, মানে এটাকে ক্লিক করলে আগে আসবে। তো মুভ আপ দিব। এই মুভ আপ দিলে এখানে ম্যানুয়ালি নেওয়া যাবে না, এই কমান্ড দিয়ে এইখানে বাটন দিয়ে নিতে হবে।
মোভাব দিয়ে ওকে দিবেন। ওকে দিলে দেখবেন এইখানে দেখেন ওই যে এই পাতের শুরুতে সি ক্লোন প্রোগ্রাম জাভা, ওই জাভার জিনিসটা আগে আসে, তারপরে কিন্তু এপিপি ডাটাবেজের হোমটা আসে এখানে, দেখছেন? তো জাভা হোমের পরে কিন্তু সেমিকোলন সে নিজে নিজে দিছে, তার মানে আমরা দিব না, এখানে অটো পড়বে, ঠিক আছে? আচ্ছা, এই আমাদের কাজ সব শেষ। ওকে দিব, ওকে দিব, ওকে দিয়ে আমরা যেটা করব দেখেন, তাহলে আমরা কোন কাজ করলাম, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল জাভা হোম বানালাম, এই যে এখানে দেওয়া আছে, তুমি নিউ দিয়ে এই যে সিস্টেম ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটরে বানাও উপরে, আবার এখানেও নিচের এখানে তৈরি করার পরে এই ওই এখানে আমি ব্রাউজ করে ধরাই দিয়েছি। হ্যাঁ, আমি যে ফোল্ডারের নামটা দিয়েছি না, ব্রাউজ করে আমি আপনি ব্রাউজ করে ধরাতে পারবেন, আবার কপি করে এখানে পেস্ট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, দেন এইখানে কি বলা আছে দেখেন, এইখানে আমরা ওই অ্যাডমিনিস্ট্রেটরে আমরা সিস্টেম ভ্যারিয়েবল হিসেবে দিব, এখানে দিয়ে ওকে দিয়ে এখানে অ্যাড করে, তারপরে এখান থেকে ওই যে এডিট টেক্সটে গিয়ে উপরে দিয়ে আমরা এটাকে দিয়ে ওকে করে এখান থেকে চলে আসবো, এডিট করে দিয়ে চলে আসবো। এখানে আমি একটু বেশি এই দেখাইছি যে এখানে এডিটে গিয়ে এখানে পেস্ট করে দিয়েছি, আসলে এখানে পেস্ট করার দরকার নেই, আপনি একবারে করে ফেলেন। করে দেওয়ার পর আমরা কি করবো বলেন, পিসিটাকে কি করবো, রেজিস্টার পিসি রেজিস্টার দিতে, কারণ একটা এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল সেট আপ করছি না, রেজিস্টার। সো রেজিস্টার দিব, তো আমি তো যেহেতু ইয়াতে আছি, কোথায়, ভিএমআইরে আছি, অসুবিধা নেই, জাস্ট উইন্ডোজটাকে এই মেশিনটাকে একটু রেজিস্টার দিতে হবে, আপনারাও রেজিস্টার দিয়ে নেবেন। তো এটা সুবিধা হলে দেখেন, রেজিস্টারটা আমার এখন বেজ মেশিন হলে ওই ভিডিওটা কি হইতো, বন্ধ করে রাখতো, কি এখন আর সেটা লাগলো না আর কি, এই ডেস্কটপও ছেড়ে দিচ্ছে, মানে এখানে দেখেন রেজিস্টার হচ্ছে, এই দেখছেন, ওই ওখান থেকে কমান্ড দিচ্ছে না মেইন ভিএম এর সেটআপে, এখানে কি হচ্ছে, ও সে ঠিকই এইভাবে নিয়ে নিচ্ছে। স্যার এরকম আমরা ভেরিয়েবল সেটআপ করি কোন ক্ষেত্রে, এই যে এই টাইপের করলাম, কারণ আমার যদি স্পেশাল কোনো এনভায়রনমেন্ট, কোনো সফটওয়্যারের এনভায়রনমেন্টাল কোনো কিছু লাগে, যে আমার কোনো ইউজারের ক্ষেত্রে আমার কোনো একটা কমান্ডকে আমাকে এক্সিকিউট করতে আমি একটা ফিক্সড এনভায়রনমেন্ট চাই, আমাকে যেন প্রায়োরিটি দেওয়া হয়, তখন আমরা এইভাবে সিস্টেম ভ্যারিয়েবলে গিয়ে আমরা তাদের এনভায়রনমেন্ট সেট আপ করে দিয়ে আসি। তো আসলে এই টাইপের যে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো কিন্তু নর্মাল কোনো অ্যাক্টিভিটিস না, তাই না, সার্ভার এন্ডের কাজ। সো এই টাইপের অ্যাক্টিভিটিস এগুলো লাগে, নর্মাল যে কাজকর্ম আছে, ধরেন আপনি কোডিং করলেন, প্রোগ্রামিং করলেন, এইসব ক্ষেত্রে এগুলো লাগে না। আমি এই যে বললাম না অ্যাপস ডিবি এর কাজ করাচ্ছে কিন্তু এটা, তাই না, বোঝেন না কথা, নিয়ম হলে এগুলো সব রেডি থাকবে, আপনি গিয়ে ঢুকেই ফর্মসে কাজ করবেন, এইটা হলো নিয়ম। কিন্তু এইটা কি নিয়ম হইলো কোনো, এটা কোনো নিয়ম, আপনি শিখতে হবে না, এটা সব পারেন। আমরা গরিব মানুষ, আমাদের এগুলো লাগবে না, আমরা শিখবো না, এটা কোন কথা? এই জন্যই তো আমাকে এখন এদিক যেতে হয়, ওদিক যেতে হয়, এটা করতে হয়, মনে হয় কঠিন, আসলে তো শিখবো আমরা, কঠিন হয় হোক, শিখতে আসছি, কি শুরু হয়েছে যে শিখে যাবো, এরকম 10টা কাজ শিখলে তো হয়েই গেল শেষ শেখা, আর কতগুলো আর এরকম মোটা মোটা কাজ আছে যেগুলো শেখা যাবে না, এমন কি আছে? তো অ্যাপস ডিবি এরা মনে করে দূর, এগুলো আপনি বোঝার দরকার কি, আমরা বুঝবো। তো আমরা বুঝি, আমরা বোঝার কিছু নেই, আমরা বুঝতে পারবো, অসুবিধা নেই। এই তো আমরা বুঝে নেমে গেলাম যে না, হেতেরা বুঝবে, হেরা করে দেবে, আমরা করবো মানে কি, আমরা করতে পারবো না, আমরাও করবো, এই। আচ্ছা, তাহলে আমরা গল্প করলাম, ইন দি মিন টাইম আমাদের এই সার্ভার ওপেন হলো, সো এখান থেকে কাজ করতে একটু কষ্ট হয়, আমরা আবার কোথায় চলে যাব, এই রিমোট ডেস্কটপে আমার ওই মেশিনে আমি আবার আসলাম। ওকে, একটু কেমন যেন লাগতেছে আপনাদের, তাই না, একটু বুঝছি আমি। ধৈর্য আছে সবার, ধৈর্য আছে, কি বলেন? সবাই আছেন তো লাইনে নাকি? খারাপ লাগলে বলবেন, ছেড়ে দেবো সাথে সাথে, কোনো অসুবিধা নেই। যখন মনে করবো যে মাথায় আর ধরতে স্যার যে আজকে থাক, বলে দিন, আমি ওখানে রেখে দিব, দরকার আবার শিখাবো, অসুবিধা নেই। শিখতে আপনাকে হবেই, ভাইবেন না যে মনে হয় বইলে এটা পার পাবেন, উপায় নেই, শেখা লাগবে। আচ্ছা, ফাইন, তাইলে আমরা আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা সেট হইলো কিনা একটু চেক করে আসি, কি বলেন? এটা একটা ভালো গুণের কাজ, যে কোন একটা কাজ করার পর আবার কি করা, এটাকে চেক করা। তো জাভা হোম পড়েছে, এইগুলো ঠিক মতো হয়েছে, এবং এখানেও কি পাথ এসেছে, আর দেখার দরকার নেই, তাই না? ফাইন, তাহলে এবার আমরা কোথায় যাব বলেন? আমরা যাব হলো ওই যে ফোল্ডারটার মধ্যে ডকুমেন্টেশনটা আছে আমাদের, সেটার 4র্থ ধাপ আমরা ফলো করবো, তাই না? কি বলেন? তাহলে রেজিস্টার দিলাম, রেজিস্টার দেওয়ার পরে আমরা এখন কি করব, ইনস্টল ওয়েব লজিক সার্ভার। আগে কোনটা দিব?
বলে আমরা আগে ওয়েবলজিক সার্ভার এটা ইনস্টল করব। তো ওয়েবলজিক সার্ভার ইনস্টল করতে হলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, দেখেন ওয়েবলজিক সার্ভারটা কই, এই হলো ওয়েবলজিক সার্ভার, যে WLS 1036_generic.jar, এই হলো সফটওয়্যারটা। কিন্তু .jar আমরা জানি .exe হয়, তাই না, বিভিন্ন সময়, কিন্তু এখন এটা কি দেখলাম বলেন, jar। এই jar ফাইল টাইপের যে ইনস্টল ফাইলগুলো থাকে সেগুলোকে কল করতে হয় কি দিয়ে, শেল স্ক্রিপ্টের মাধ্যমে, মানে CMD-র মাধ্যমে কল করতে হয়। তার মানে আমরা এখন এই ওয়েবলজিক এটা কোথায় আছে, এই আমার এই জারটা কোথায় আছে, এই সফটওয়্যার রাখছি কোথায়, এটা লোকেশন কই বলেন তো, লোকেশন কই বলেন? ডি ড্রাইভের কোথায়? ওয়েবলজিকের ভিতরে আছে কিনা? এটা আছে। তাইলে এবার চলেন আমরা এবার যাব CMD তে, লিখব CMD, লিখে অবশ্যই CMD কে আমরা ওপেন করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে। কোন মোডে বলেন? রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে। কই আসে না কেন? আচ্ছা, এখানে শো হইতে হবে CMD। হ্যাঁ, এই দেখছেন এই VMA সে আসলে ওই সাপোর্ট দিয়ে পাচ্ছে না। হ্যাঁ, এই যে দিচ্ছি তো CMD। আচ্ছা, এখান থেকে না পেলে ও আসলে ভিউ করতে দিচ্ছে না, কিন্তু নর্মালি কিন্তু দিবে। দেখেন আমি যদি এখানে লিখি আমার উইন্ডোজ মেশিনে বেস, এই যে দেখাচ্ছে না, দেখাচ্ছে, কারণ এই তো ফুল ফ্লেভারে আছে। হ্যাঁ, আর এইবারটা তো একটার ভিতরে একটা, তাই না? আচ্ছা, CMD আমরা খুঁজে বের করতে পারবো। এখানে দেখেন উইন্ডোজের আছে, অ্যাক্সেসরিজ আছে, আপনি এখানে যান, উইন্ডোজ একটা ফোল্ডার আছে, এখানে সব থাকে। এই যে উইন্ডোজ কি বলেন, এটার মধ্যে আপনি পাবেন, এখানে না, এটা না, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। এখানে CMD থাকার কথা না, নাকি সিকিউরিটিতে আছে? না, এখানে থাকবে কেন? এটা এখানে CMD আছে। আপনি যদি কখনো এখানে না আসে CMD, আপনি এখান থেকে আনবেন। এই যে কোথায় ভাই? উইন্ডোজ সিস্টেম। তো এটাকে আমরা পিন করে এই স্টার্টে নিয়ে যাই, মানে এখানে আসে কি, এখান থেকে আমরা কি করলাম, মোড়ে গিয়ে রান অ্যাজ কি, তো সে নর্মাল আসে নাই, এখন খুঁজে বের করছে, অসুবিধা কি? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে দেখেন এখন এইটা রান করছে কোন জায়গা থেকে, C ড্রাইভ থেকে কিনা ভাই বলেন? এটা কোন জায়গা থেকে রান করছে? C। এখন আমার এই CMD-টাকে ঘুরাইয়া ঢুকাইতে হবে D ড্রাইভের এই ওয়েবলজিকের ভিতরে, বুঝলেন? কারণ আমার ফাইলটা কোথায় আছে? এখানে আছে। তাহলে আমি এখন লিখবো কি, D ড্রাইভে কিনা, তাহলে D ক্লোন দিয়ে এন্টার দিব, তাহলে D ড্রাইভে চলে যাবে। এখন দেখেন এই CMD এখন মুভ করছে কোথায়, C থেকে কোথায় গেছে? D তে। C তে গিয়ে D তে গিয়ে এখন আমি ঢুকবো কোন ফোল্ডারে? ওয়েবলজিকে। তাহলে আমি কি লিখবো? CD মানে চেঞ্জ ডিরেক্টরি, এটা লিনাক্সের একটা কমান্ড, এটা আপনি এই যে শেল স্ক্রিপ্টের কমান্ড, CD ওয়েবলজিক। CMD তো মানে যে আপনি ওয়েবলজিক ফোল্ডারে আছেন, এখানে ওই অ্যাড্রেস মানে বাইরে গিয়ে ওখানে CMD লিখেও তো স্যার আসে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর মোডে তো আর যাবে না। যাবে? ওটা অ্যাডমিন মোডে তো আর যাবে না, তাহলে তো লস। তো আমরা একটু ঘুরে আসলে অসুবিধা কি? আপনি তো সোজা যাইতেছেন কে? এটা শেখেন, ক্ষতি কি? রাগ করেন না, আমি একটু কিন্তু তোমার ক্লাসে একটু এমন বলি আর কি। হ্যাঁ, আচ্ছা, CD ওয়েবলজিক। তাহলে এখন দেখেন এই D কোথায় ঢুকলো? আচ্ছা, আমি কিন্তু ধরে নিয়ে গেছি আপনারা এগুলো টোটালি জানেনই না, জীবনে দেখেনি না, একদম জিরো। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে এখানে, কিন্তু এটা হ্যাঁ এই যে আপনি শিখতেছেন কিন্তু যে কিভাবে এখান থেকে যায়। তো লিনাক্সের যে কমান্ড গুলো না, ওগুলো আমরা এখানেও কিন্তু এভাবে রান করতে পারি চাইলে সবকিছু। এখন আমি D তে আছে, কিন্তু এখন D তে এই জিনিসটি এখানে আমি কল করবো একটা কমান্ডের মাধ্যমে, WLS। সেই কমান্ড কি? এই যে আমি বলছি তুমি CMD তে যাও, রানার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে গিয়ে প্রথমে D কোলন লেখো, তারপরে CD ওয়েবলজিক লেখো, তারপরে তুমি এই কমান্ড লিখবা, জাভা এই কমান্ড লিখবা। এই কমান্ড আসলে কি, চলুন আমি একটা টেক্সট ফাইলে একটু বড় করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এখানে কি লিখছি আসলে দেখেন, এই যে কি লিখছি ভাই বলেন, কি লিখছি? জাভার ফাইলগুলো, জার ফাইলগুলোকে কল করতে হলে কি করতে হয়? জাভা, এবার কি হাইপেন জার, এবার কি ওই সফটওয়্যারটার নাম কোনটা? WLS 10, মনে আছে তো? এখানে যেটা আছে এইটারে কপি করে আমরা এখানে পেস্ট করে দিয়ে এন্টার দিব। এইটা যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন না করতাম তাহলে কাজটা আমি করতে পারতাম না, বা সামনে গিয়ে আমাকে এরর দিয়ে বের করে দিবে, আবার ওএস করা লাগবে। সুবহানাল্লাহ বলেন।
এই দেখছেন ওই যে ওই জারকে কিন্তু সে কল করছে, এই যে এখন আসতেছে, এক্সট্রাক্ট হচ্ছে। একটু কেমন কেমন যেন লাগে, লাগুক, কি বলেন? নতুন জিনিস শিখলাম, অসুবিধা কি, তাই না? যা লাগে লাগুক, আমি তো আপনাদের সময় দিবই, এই জন্য আমাদের তাড়াহুড়ার তো কিছু নাই, বলেন, শিখি করি। আচ্ছা, এটা আমি যখন জীবনের প্রথম দিন শিখছি আমার কাছে তো ভাই মাথায় পাহাড়ের মতো হয়েছিল। আমি সারা রাত বসে একটু একটু পার্ট দেখে দেখে বুঝে বুঝে তারপরে আবার এটাকে রিভিউ দিয়েছি অনেকবার। হ্যাঁ, এই যে ওয়েবলজিক সার্ভার ইনস্টল করতেছি। যদি লিনাক্সেও হতো সেম কমান্ড, কি কমান্ড ভাই? সেম কমান্ড লিনাক্সে এইভাবেই করতে হয়, সেখানে এইটুকু উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে দেখেন এটা বাই ডিফল্ট কোথায় ইনস্টল হবে বলেন? ডি ওরাকেল মিডিউলার, সি ওরাকেল মিডিউলার নামে একটা ফোল্ডারের মধ্যে হবে। হ্যাঁ, এইখানে হবে, এইভাবে হবে। তাহলে সি ড্রাইভে ওরাকেল হবে। আমরা চাইলে এখনই এটাকে কি করতে পারি বলেন? চেঞ্জ করে অন্য ড্রাইভে দিতে পারি। যেহেতু বাই ডিফল্ট এটা এখানে আছে আর পরবর্তীতে খুব একটা এখানে আমাদের কাজ নেই, দ্যাটস ওয়াই এটা আমরা সিতে রাখতে পারি। আপনি চাইলে অন্য ড্রাইভও দিতে পারেন। সো আই থিঙ্ক যেহেতু এটা একটু ক্রিটিক্যাল টাইপের সেটআপ, বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাক, কি বলেন? আচ্ছা, তো এটা এখানে থাকলো। আপনি যদি চেঞ্জ করতে চান এখানে ডিরেক্টরি বলতে পারবেন অথবা ব্রাউজ করে নতুন পাথ ধরাই দিতে পারবেন। সরি, নেক্সট। আপনারা একটু ধৈর্য রাখেন, আমি একটু হয়তো কথা বলতেছি কারণ এগুলো শিখতে হবে। তো আমি ধাপ ধাপ করে চলে গেলাম, আপনি বুঝলেন না। হ্যাঁ, একটু ধৈর্য রাখেন, হ্যাঁ, রিকোয়েস্ট করছি। এই আমরা তো ওরাকে এইটার আবার লাইসেন্স আপডেটের ব্যাপার থাকে, তো যেহেতু ওরাকেল থেকে লাইসেন্স আমরা নিব না, আমরা পার্সোনাল ইউজ করব। তো এই টিকটা আগে একবার একটা টিক দিবেন, টিক দেওয়ার পর আপনি ওকে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি আবার নেক্সটে যাইতে চাবেন, যাওয়ার পর আপনাকে আরেকবার ইয়েস দিতে হবে, দেওয়ার পর আবার ইয়েস দিতে হবে, দেওয়ার পর একটা উইন্ডো আসবে। এই একটু অপেক্ষা করতে হবে কিন্তু 2-1 মিনিট। দেখছেন এখানে এসে আই উইশ তাদের কন্ডিশন টার্মস এইসব মেনে নিলাম, অ্যান্ড দেন এই টিকটা দিয়ে আপনি কন্টিনিউ দিলে নেক্সট স্টেপে যাবেন। অনেকে এইখানেই বসে থাকে, যাইতেই পারেন না সামনে পিছিয়ে। হ্যাঁ, আচ্ছা, এরপর কি যাব? টিপিক্যাল সেট আপটা দিব এখান থেকে। আমরা একবারে সব কিছু কাস্টম করবো না, সবই করব। নেক্সট। আচ্ছা, এইখানে দেখেন আমরা যে জেডিকেটা দিয়েছি, জেডিকে যেটা লাগবে এই ওয়েবলজিকের জন্য, সেই জেডিকে কিন্তু বাই ডিফল্ট এখানে পায় নাই, পাইছে? তাহলে জেডিকে কোথায় ছিল বলেন তো, মনে আছে আপনাদের কোথায় ছিল? হ্যাঁ, এই যে এইটুকু, এই যে আমার স্টুডেন্ট, গুড স্টুডেন্ট আপনারা এই যে মনে রাখতে পারছেন। সি কোথায়? প্রোগ্রাম ফাইল, জাভা, জেডিকে এই যে না, এই। এখন এইটা আমরা কপি করে পেস্ট করে দিতে পারি, অথবা এখান থেকে ব্রাউজ করে ধরাইতে পারি। দেখেন, ক্লিক করেন, এখানে যান, এখানে আপনি সি ড্রাইভে যান। এন্ড এইগুলো যদি না পারে বলেন এর দ্বারা কি সম্ভব? মনেও রাখতে পারে না, কই ছিল, কোথায় গেছে। কত টাইপের যে মানুষ আছে আল্লাহ বানাইছে। এই এই ফোল্ডারটা ধরুন, আর ঢোকার দরকার নেই। এই তখন সেই পার্টটা পাওয়ার ফলে সিলেক্ট করবেন। দেখেন নিচে এই পার্টটা টিক মার্ক পড়বে। হ্যাঁ, তাহলে মানে এই এনভায়রনমেন্ট আমি সেট করে দিলাম। নেক্সট। এইটা অনেক সময় পাবে, যদি না পায় আপনি ধরাই দিবেন। এবং এখানে সে ওই পাতের মধ্যে সে আরো কিছু সাব ফোল্ডার তৈরি করবে। দেখেন এই যে ওই সার্ভারের লিঙ্কটা হলে এটা, হ্যাঁ, কোয়ারেন্স হবে সেটা, লিঙ্কটা এটা, এগুলো আমাদের বোঝা লাগবে না। সে অটোমেটিক ওই বেস পাওয়ার কারণে এখন সে তার মতো করে এখানে বহু লিঙ্ক লবিং তৈরি করবে। ঠিক আছে, নেক্সট। এগুলো আমাদের কিছু করতে হবে না, কি আমি এটা আলোচনা করলাম। অল ইউজার থাকবে। নেক্সট। এখানে আমরা নেক্সট দিব। এখানে সে ওই ইয়া করতেছে আর কি, ইনস্টল শুরু করছে। হ্যাঁ, তো এগুলো যখন ইনস্টল হয় তখন ওই যে ফায়ারওয়াল থেকে অ্যালাউ অ্যাক্সেস, মনে আছে? প্রাইভেট নেটওয়ার্ক, ফায়ারওয়াল থেকে মেসেজ চাই না, ওই যখনই ওরাকেলের কোনো কাজ করবেন বা যে কোনো আপনার পার্সোনাল সফটওয়্যার হোক, ফায়ারওয়াল থেকে কোনো মেসেজ দিলে টিক টিক দিয়ে দিবেন। হ্যাঁ, এটা সময় লাগবে না, এটা কম সময় লাগবে। একটু আমরা এটা দেখি, অপেক্ষা করি। আমরা কি এই ওয়েবলজিকটুকু হলে এই পর্যন্ত কি আজকে রেখে দেব? আপনারা কি বলেন? পরের পার্টে প্রায় 20-25 মিনিটের মতো কিন্তু সেটআপটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মিনিমাম 15 থেকে 20 হইতে পারে, আবার 10 থেকে 15-20 মিনিট পর্যন্ত লাগবে। আপনারা থাকতে পারলে আমি আজকে কমপ্লিট করে ফেলবো। আর আপনারা চাইলে এই যতটুকু করেছি এনভায়রনমেন্ট ভেরিয়েবল প্লাস এইটুকু করে রাখতে পারেন, নেক্সট ক্লাসে বাকিটুকু করে ফেলবেন। আপনারা যদি সময় দিতে পারেন তাহলে আমার আর বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। মাসুম ভাই কি বলেন? কি বলেন? আমার মনে হয়
মানে আমি পারবো, সমস্যা নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে ফেলি। অন্যদের কি অবস্থা, তাদের একটু মতামত নিলে ভালো হয়। অন্যরা সবাই হ্যাঁ স্বপ্নাপু কাজ আছে কিনা অন্য কারো। না, কোনো সমস্যা নাই, ঠিক করে আছে ফেলতে পারে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ঠিক আছে, দেখান স্যার, ইলাবোরেটলি দেখান যতক্ষণ লাগছে। হ্যাঁ হ্যাঁ সেটাই, ধরেন সময় লাগলো ওইটা আমি ছেড়ে দিলাম, তখন বাকিটুকু দিলাম আমার। সেটাই। ইনস্টলেশনের ফাঁকে একটা কথা বলি, Sure, sure, র্যাক sure, বলেন। আপনি তো র্যাকেরও চিনবেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি মানে অ্যাডমিন আর অ্যাডমিনের পর কি র্যাক কি ধরা যায়? মানে অ্যাডমিনের পরে হ্যাঁ, আপনার ওই র্যাকের জন্য পূর্ব শর্ত হলো আবার অ্যাডমিন ডিবি এর পার্টগুলো শিখতে হয়, ওখানে ওইগুলোকে রেডি করে তারপরে র্যাক করতে হয়। র্যাক কি জিনিস স্যার? রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার সিস্টেম, র্যাক। এই যে হয়ে গেছে, আমরা পরে আসি, আমরা আমাদের মেইন যে উদ্দেশ্য সমাধান করি, আমরা র্যাক নিয়ে কথা বলবো, ডেটাগ্যাট নিয়ে কথা বলবো, ওয়্যারহাউস নিয়ে কথা বলবো, ওরাকেলের আমার যতটুকু জানা আছে সবই বলবো, আসতেছি। সো আমরা এখনই আসলে ওয়েব লজিক সার্ভারের কিছু ইনস্টল করতে চাচ্ছি না, হ্যাঁ, মানে সরি রান করবো না, রান কুইক স্টার্ট দেবো কিনা এখনই আমরা করবো না, আমরা এটা কি করলাম আনচেক দিয়ে ডান দিয়ে, কারণ আমাদের ইনস্টলেশন এখন বাকি আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা খুব দ্রুত শেষ করলাম। এই যে কাজগুলো এতক্ষণ আমি যা করলাম না, সেই কাজগুলো এখানে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এই যে টিক টিক করে আপনাদের আমি যে ফাইলটা দিয়েছি, এইটা আর আপনাদেরকে যেটা আছে সেটা এক না। আমি এইটা আপনাদেরকে আজকে ফাইলটা দিব, হ্যাঁ, এই ফাইলটা ওখানে রিপ্লেস করে দিবেন, ওইকে একটু মডিফিকেশন করেছি আর কি পরে। এই যে কাজটুকু এতক্ষণ আপনাদেরকে দেখালাম, এই যে নেক্সট করবেন, এগুলো ধরাবেন, এই অল ইউজার দিবেন, এখানে একটু বসে থাকবেন, এখন ফাইনালি রান কুইক স্টার্ট আসবে, এটাকে আনচেক করে আপনি ডান দিয়ে চলে আসবেন এবং দেখবেন এরকমের কি এই যে এতক্ষণ যে প্রসেসটা 100% হয়ে গেছে, মানে আমাদের এই ওয়েব লজিক সার্ভার ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। নাও আমরা চলে যাব ইনস্টল ফিশন মিডলওয়্যার 11G-তে, হ্যাঁ, এই সফটওয়্যারটা। ঠিক আছে, এবার আমাদের এইখানে আসতে হবে এবং এইখানে বেশ কিছু কাজ করতে হবে। কি করব আমরা একটু দেখি, খেয়াল করেন। তাহলে আমাদের যেতে হবে কোথায় বলেন? যেতে হবে ওই ফোল্ডারটায়। কোন ফোল্ডারটা? ওই যে ওয়েব লজিক ফোল্ডার, ডি ড্রাইভের ফোল্ডার, যেখান থেকে আমরা কনফিগার করে ওয়েব লজিক সার্ভার দিলাম। এখন যাব কোথায় আমরা? এই যে ফিশন মিডলওয়্যার এরকমের। তো আপনারা এটা রার হিসাবে পাবেন, আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। মানে কিভাবে পাবেন দেখেন, আমি আমার বেজ মেশিনে রার করা আছে, আমি ওইটা আগে থেকেই আনজিপ করে রাখছি আর কি। হ্যাঁ, সরি, আপনারা দেখবেন এইভাবে থাকবে, রার করা থাকবে এটা, তাই না, ডট রার। এটাকে আপনি এক্সট্রাক্ট হেয়ার দিলে পর ওইরকম একটা ফোল্ডার বের হবে এরকম। হ্যাঁ, এখন এটাও তো লেখাটা একটু বড় হয়ে গেল না বলেন? তো এই জন্য আমরা একটা কাজ করি, এটাকে সংক্ষেপ করলাম, মানে যেন খুব দ্রুত রান হয়। এই জন্য ধরেন এ নাম দিলাম, বুঝছে কিনা, রিনেম করলাম। রিনেম করার পরে এইখানে ভিতরে ফাইলপত্র পাইছে কিনা বলেন, মানে এই ক্যারেক্টার সেটটা যেন ছোট থাকে, বুঝছেন কিনা? আচ্ছা, এটা কিন্তু খুব একটা কবিরা গুণা করে নেই, জাস্ট একটা জিনিসকে রিনেম করছে আমার একটা সুবিধা ফাস্টার করার কারণে। হ্যাঁ, এইখানে কিন্তু কি হয়েছে দেখেন, এখানে কতগুলো ডিস্ক দেখা যাচ্ছে। এখান থেকে আমরা প্রথম ডিস্কে ঢুকলে পর প্রত্যেক ডিস্কের সাথে প্রত্যেক ডিস্কের ওদের কোলাবোরেশন আছে। আমরা প্রথম ডিস্কে গেলে এখানে একটা জিনিস পাবো, সেটা হলো যে এই যে setup.exe ফাইল দেখেছেন, এইটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা চলে যাব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এটা আর শেল স্ক্রিপ্টের মাধ্যমে রান করতে হবে না, এটা আমরা মিনিমাইজ করবো, অন্যান্য সবকিছু জাস্ট এটাকে রাখবো। এটা আমরা এই নেক্সট দিয়েই এটার অনেক কাজ করতে পারবো। এবং দেখেন এখানে প্রথম যখন রান করবেন তখন একটা মেসেজ দিবে আপনাকে, ওই যে 500 MB মেমোরি রাখবে, কিন্তু আমরা তো সব কিছু করছি, সব রেডি করা আছে, আমাদের সব পেয়ে গেছে আর কি। আসবে মনে হয় তো আসবে, এই এসেছে। হ্যাঁ, Oracle Forms and Reports 11G R2 মানে রিলিজ 2, এই হলো আমাদের স্টেপ। এখানে স্টেপ 1 অফ 15, অনেক বড় ধাপ। তো আমি বলতেছি প্রথমে স্টেপ 1-এ আমরা জাস্ট নেক্সট প্রেস করব, তারপরে এখানে আমরা সফটওয়্যারের সাপোর্ট নিব না, কারণ লাইসেন্স সফটওয়্যার না Oracle থেকে। সো আমরা স্কিপ করব, স্কিপ বাটনে প্রেস করব। আমার এই ডকুমেন্টেশন এগুলো সব বলা আছে আর কি। হ্যাঁ, বুঝি নাই? এই যে প্রথমে এখানে আসবে, আপনি এই যে নেক্সট প্রেস করবেন, তারপরে এই যে স্কিপ বাটনে প্রেস করে নেক্সট দিবেন, এরপরে ইনস্টল অ্যান্ড কনফিগার নেক্সট দিবেন, তারপরে এরকম একটা আসবে, আসার পরে আপনি এখানে সার্ভারে আসবে।
তো আমিও নেক্সট দিলাম, নেক্সট দিয়ে এটা সিলেক্ট করাই আছে, আপনার কিছু করতে হবে না। ইনস্টল অ্যান্ড কনফিগার, আমরা চাইলে শুধু সফটওয়্যার ইনস্টল করে পরে ম্যানুয়াল কনফিগার করতে পারি, তো সেক্ষেত্রে এটা আরও জঞ্জাট হয় আর খুব দরকার হয় না, এক্সট্রা কিছু নাই সেখানে। সো এত পেইন নেওয়ার দরকার নেই, একসাথে আমরা এটা ইনস্টল এবং কনফিগার করবো। কনফিগার করলে এই যে এখানে দেখেন সুন্দর করে আমার স্ট্যাটাস দেখাচ্ছে যে হ্যাঁ আমার হেল্প চেকিং ঠিক আছে, আমার পিসিতে এটা সাকসেসফুলি তার ফিজিক্যাল রিকোয়ারমেন্ট যেগুলো আছে সিস্টেমের সাথে সব মিট করছে, সো আমি সামনে যেতে পারি। স্ট্যাটাস ইকুয়াল এইখানে দেখেন, এইখানে আমাদের বেশ কিছু জিনিস বোঝানো আছে। সেটা হলো এখানে ওরাকেল হোম ডিরেক্টরি, মানে এই যে ওয়েব ব্রাউজার সার্ভার বা মিডলওয়্যার বানাচ্ছি না, এইটা একটা হোম হবে। কোথায় হবে? ওই যে সি ড্রাইভে মনে আছে, হ্যাঁ সি ওরাকেল, তারপরে কি মিডলওয়্যার, এটা হয়েছে না ওয়েব ব্রাউজারে, এর মধ্যে কিন্তু এইখানে কিন্তু আসলে এখন সবকিছু হবে, ঠিক আছে। এই সেই লিঙ্কগুলো সি মিডলওয়্যারের মধ্যে হবে, এখানে এটা হোম, তারপরে এটা হলো তার ওয়েব ব্রাউজার সার্ভার লোকেশন, ইনস্টল লোকেশন, এবং এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। কি বানাবে একটা বলেন? এটা একটা ইনস্ট্যান্স হবে। ইনস্ট্যান্স মানে কি? একটা র্যামে, মানে সিস্টেমের সাথে, অপারেটিং সিস্টেমের সাথে তার একটা ট্যাগিং হবে। যেমন এই যে উইন্ডোজের সার্ভিসের মধ্যে যদি আমরা যাই, তো ওইখানে একটা লিসেনার থাকে না, বলেন লিসেনার, এটাকে রানিং করতে হয়, এই ডাটাবেস সার্ভিস এটা থাকে, তাই না? এক মিনিট, একটা কল আসছে। হ্যালো, আসসালাম সৌরভ, বলেন, ফার্স্ট বলেন, আমি ক্লাসে। না না বলেন, আপনি ফার্স্ট বলেন, রিসিভ করছি আবার এখন। না না সেটা দেওয়া যাবে না, আপনি জাস্ট আমাকে কোশ্চেন শেয়ার করলেই হবে। হ্যাঁ আপনাকে কালকে দিয়ে দেন, হ্যাঁ কালকে দিয়ে, হ্যাঁ আপনারা আগে রেডি করেন, কালকে দিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সরি আমার একটা কল আসলো ভাই, ধরে ফেলছি। আচ্ছা, তো এইখানে যেভাবে এই সার্ভিস ক্রিয়েট করে কিনা বলেন, এইরকম আপনি যখন এই যে ফর্ম সাপোজ দিচ্ছেন, এটারও কি হবে, এখানে একটা সার্ভিস ক্রিয়েট করবে। সেই সার্ভিসটার নাম কি? সার্ভিসটার নাম এখানে এসে বলছে, সার্ভিসটার নাম হলো কি বলেন, ASINST, ইনস্ট্যান্স আন্ডারস্কোর 1। আসলে আমরা সংক্ষেপে এটার নাম কি বলি, ইনস্ট্যান্স 1। তো যেহেতু এই তথ্যটা আমাদের লাগে, এই জন্য আমি বলি কি, আপনি এখানে এটাকে স্ন্যাপিং টুলস থেকে আপনি এটা কি করেন, এটার একটা স্ক্রিনশট রাখেন, বুঝছে কিনা? ভালো হয় না? যে জিনিসটা আমার পরবর্তীতে আমি আর পাবো না, এখানে কিভাবে ছিল সেটা একটা রেকর্ড থাকলো, অসুবিধা কি, তাই না? এই সেভ করে রাখলাম, হ্যাঁ এই যে সেভ করে রাখলাম, এই ডেস্কটপেই রাখলাম, পরে নিয়ে রাখবো না, অসুবিধা নেই। INST_1 এটা না, অবশ্য ইনস্ট্যান্স WEB ওয়েব লজিক। ওকে, সেভ দিলাম। আবার আরো কিছু কাট করা লাগতে পারে, আমরা নেক্সটে চলে যাবো। এখানে কনফিগার অ্যান্ড ডিপ্লয়মেন্ট আমরা দুইটাই করব, কনফিগার ফর ডিপ্লয়মেন্টের জন্যই করব। আচ্ছা, এখানে আমাদের ডোমেইন ক্রিয়েট করা যদি লাগে, সো আচ্ছা একটা ডোমেইন ক্রিয়েট করা মানে কি, এই যে দেখেন বিষয়টা আমি একটু ভেঙে বলি, এখানে একটু আসি। সেটা হলো যে আমরা আমাদের মেশিনে দেখেন যখন ডাটাবেজ যখন ইনস্টল করছিলাম, তখন মনে আছে এই ডাটাবেজের মধ্যে একটা সুপার ইউজার, সিস ইউজার থাকে, আর কিছু নর্মাল ইউজার থাকে, তাই না? তো সিস ইউজার যখন আমরা ডাটাবেজ সেট আপ করি, মনে আছে গ্লোবাল ডাটাবেজ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, সিস ইউজারের পাসওয়ার্ড, সিস্টেম ইউজার পাসওয়ার্ড দেওয়া লাগছিল, মনে পড়ে কিনা? তাহলে এটা দিয়ে কি পুরো সার্ভারকে আমরা মেনটেন করতাম না? তো ওয়েব লজিক এবং ফিউশন মিডলওয়্যার এগুলো কি এক ধরনের সার্ভার কিনা বলেন? তাহলে এই সার্ভারকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মেনটেন করতে হলে আমাদের একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড লাগবে। কি লাগবে বলেন? ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। সো আমরা এখন সেই ইউজার নেম পাসওয়ার্ড এখানে এই সেই ডোমেইন ক্রিয়েট করব। ইউজার নেম ওয়েব লজিক থাকে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, আর পাসওয়ার্ডও আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, তো আপনার ইচ্ছা মতো এখানে আপনি পাসওয়ার্ড প্রোভাইড করবেন, আপনার যেভাবে সুবিধা হবে সেভাবে দিবেন। এখানে 8 to 30 ক্যারেক্টার, মাস্ট কন্টেইন অ্যালফাবেট ক্যারেক্টার, ইউজ অনলি অ্যালফাবেটিক্যাল এক্সাম্পল দিছে এখানে। তো আমরা এখানে বললাম যে ইউজার নেম পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড দিলাম W বড় হাতে WEBLOG ওয়েব লজিক, আমরা লিখে নিই তাহলে মানে ভালো হয়। হ্যাঁ, এই টেক্সট ফাইলে আমরা এখানে ইউজার নেম হলো WEBLOG ওয়েব লজিক, আর পাসওয়ার্ড দিলাম W বড় হাতের EBLOGIC 1 2 3। ওকে, এভাবে পাসওয়ার্ড দিলাম। তাহলে আমি এটা কপি পেস্ট করে দিই, তাতে আরো ভালো।
তাহলে আর এতে আর কোনো ভুল নেই। এই পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, দুইটাই সেম হতে হবে। তো এখানে সে আমাকে একটা ক্লাসিক ডোমেইন তৈরি করবে, ইন্টারনাল ওদের কম্পোনেন্ট একটা লাগবে। এটা অনেকটা ওই যে ডাটাবেজের মতোই, যে সিসি ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখানে ডিসাইড করে দিলাম, যেটা কিনা আমাদের এই সার্ভার এখানে ঢুকে মেনটেন করার ক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আমাদের ইউজার নেমটা লাগবে। সো এখানে আবার আমাকে ইমেইল দিতে বলছে, তোমার সাপোর্ট পাসওয়ার্ড ইমেল টিমেল আছে কিনা। আমরা বলছি আমাদের কিছুই নাই, এটা আনচেক করে আমরা এখানে ইয়েস দিয়ে দিব। ইয়েস দিয়ে এইটার মধ্যে দেখেন এই যে প্রথমে এই টিকটা আমরা দিব, আমরা ওরাকেল ফর্মস রিপোর্টসের ফুল সার্ভিস নিব। আর এখানে ওই যে একটু আগে ক্লাস্টার সিস্টেমের কথা আলোচনা হলো না, আপনি জিজ্ঞেস করছেন র্যাক করবো কিনা। তো এই ফিশন মিডলওয়্যারও বা র্যাক সিস্টেম আছে। তো এই ক্লাস্টার র্যাক এগুলো একই টাইপের কথাবার্তা, এগুলো আমরা এখন করবো না বা আমাদের এই সিস্টেমে লাগেও না। সো আমরা জাস্ট এখানে কি করব, এই উপরের টিকটা দিলে অটোমেটিক সব সার্ভিসগুলো আমরা এখানে পাবো। আর ক্লাস্টারটা অফ করে দেবো। ক্লাস্টার নিয়ে আমি আপনাদের আলাপ করতেছি, এটা আমরা আনচেক করে দেবো। নেক্সট, অটো পোর্ট কনফিগারেশন যা ছিল সেটাই থাকবে। আপনি যদি কনফিউশন হয়, আপনি চাইলে এই যে এতক্ষণ যেটা করলাম কনফিগার ফর ডিপ্লয়মেন্ট, তারপরে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে কি করবেন, এই আইওএস টিকমার্ক উঠাবেন ইমেল সাপোর্ট পাসওয়ার্ড থেকে, এখানে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এখানে টিক দিবেন, এখানে আনচেক করবেন, তাই না? এখানে চেক দিবেন, এখানে কি আনচেক দিবেন, দিয়ে নেক্সট দিলে অটো পোর্ট এটাই থাকবে, এখানে কিছু করতে হবে না, জাস্ট নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর ডু নট ইউজ প্রক্সি সেটিংস, এটা হবে, নেক্সট দিবেন। তারপরে এখানে ইউজ অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন স্টোর, এইটা টিক দেওয়া থাকবে, আনচেক করবেন। দেখেন, তাহলে আমি একটু যাই, অটো পোর্ট যেটা ছিল সেটাই থাকবে, কিছু করতে হবে না। ডু নট প্রক্সি সেটিংস যেটা আছে সেটাই করতে হবে, এইটা আনচেক করবো। প্রক্সি সেটিংসটা কি স্যার? প্রক্সি মানে আপনি অন্য কোনো প্রক্সি দিয়ে এটাকে অ্যাক্সেস করবেন কিনা, তো সার্ভারে মানে অন্য কোনো আইপি বা অন্য কোনো রুট থেকে ঢুকবেন কিনা, প্রক্সি ইউজ করবেন কিনা, অল্টারনেটিভ কিছু দিবেন কিনা। সো আমরা সেখানে আসলে সার্ভার মেশিনে এগুলো আমরা ব্যবহার করি না স্বাভাবিকভাবে কেউই। হ্যাঁ, তারপর কেউ করলে করতে পারে এগুলো, অথরাইজ যদি কোনো প্রক্সি থাকে। আমরা অ্যাপ্লিকেশন আইডেন্টিটি স্টোর কিছু বলতে আমাদের কিছু নেই আসলে, ওরা তো বিভিন্ন ফিচার্স দিয়ে এটা তৈরি করে, তাই না? তো আমাদের যেটুকু লাগবে আমি বলে যাচ্ছি, যতটুকু এখানে লাগে। এই আমার অ্যাপ্লিকেশন আইডেন্টিটি স্টোর আমাদের ক্লাউডের তেমন কিছু নেই, সো এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমরা এগুলো বানাই ফেলবো ইন্টারনাল ফিউচারে, এই জন্য আমরা এখন দিচ্ছি না। সো মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট কী কী হবে না হবে সেখানে সব কিছু বলছে। দেন ইনস্টল প্রেস করবো। ইনস্টল প্রেস করলেই এই যে দেখেন ইনস্টল শুরু হয়ে যাবে। এই যে আপনি এখানে ইনস্টল প্রেস করবেন, ইনস্টল প্রেস করলে এক সময় গিয়ে 97% আসবে। আসার পরে একটা স্ক্রিন আসবে, স্ক্রিন আসার পরে যদি আপনার এইরকম আসে সামনে, ওই 97%-এর পরে এইরকম এসে দেখবেন কি নট স্টার্ট। হ্যাঁ, তো এখানে আমি একটু ওয়েট করবেন। হ্যাঁ, আপনি মন খারাপ করবেন না, আমি একটা ডেমো দিচ্ছি এখানে, আইকন দিচ্ছি, যে আপনি একটু অপেক্ষা করলে একটু পরে আসবে। এইভাবে 100% হবে পরবর্তীতে, এবং দেন ফাইনালি আমাদের সেটআপটা ফিনিশ হয়ে যাবে। সো আমরা তাইলে আমাদের এখন এই মুডে আমরা এখন থাকবো, কি মন খারাপ করা যাবে না, ওয়েট করবো আমরা। আচ্ছা, তাহলে এখন আসেন, এইখানে আমাদের অনেক সময় পিসির পারফরমেন্স যদি ভালো থাকে, ফিজিক্যাল প্লাস বিভিন্ন কিছু, হয়তো অনেক ফাস্টার হয় আর কি। এই হলো কাজ। এরপরের যে কাজগুলো আছে সেগুলো ছোট ছোট কনফিগারেশন, মূল বড় কাজ সব এখানে শেষ হয়ে যাবে। স্যার এতক্ষণ যেটা করলাম এখানে, তো আমাদের যে ডাটাবেজের সাথে যে কানেক্টিভিটি সেটা তো পরে, আমরা তো সেখানে পরে যাব, সেখানে এখনো যাই নাই। ওই খেলা তো সামনে। সে খেলা কি? সে খেলা হলো, হ্যাঁ সুন্দর কথা বলছেন, তো আমরা পরেরই ধাপ ছিল। ধরেন এই আমার পিসি, তাই না? এইটার মধ্যে আমি এই যে ডাটাবেজ সেট আপ করলাম, যেটা আমাদের অলরেডি আগে ছিল, তাই না? এখন আমরা আবার এই পিসির মধ্যে কি করলাম বলেন, এই ওয়েবলজিক সার্ভার দিলাম, তাই না? তারপরে এর মধ্যে আবার আমি কি ঢুকাইলাম, এর মধ্যে আবার ফিশন মিডলওয়্যার দিলাম, তাই না? এরা একটা কম্বাইন, কিন্তু কেউ ছাড়া কেউ থাকতে পারবে না আর কি। এই ওয়েবলজিক সার্ভারের উপরেই কি দিলাম, বা কম্বাইন বলতে পারে, উপরে না আসলে দুইটার সাথে পরিপূরক দিলাম। এখন এটা হলো ওয়েবলজিক সার্ভার, আর এটা হলো ফিশন মিডলওয়্যার মানে ফর্মস রিপোর্টস। এখন এরা যখন ফর্মস রিপোর্টসে ঢুকে আমরা এখন বানানো শুরু করব, রিপোর্টস বানানো শুরু করব, তাহলে এই প্ল্যাটফর্মটার সাথে ডাটাবেজে কানেকশন করতে হবে না? হ্যাঁ, তাহলে সেটা সামনে আসবে। এইটার পরে আমরা যখন ফর্ম ওপেন করে যখন কানেক্ট করতে যাবো ডাটাবেজের সাথে, তখনই তো ওই খেলাটা লাগবে। ভাই তোমার ডাটাবেজের নাম কি, টিএনএস কি, সার্ভিস কি, কোথায় কি, হোস্ট কি, বলো
এই সেটআপটা নিয়ে আমরা এখানে কোন একটা জায়গা আছে নির্দিষ্ট, সেখানে গিয়ে তাদের রিলেশন করে দিব, মানে ট্যাগ করে দিব। ট্যাগ করে দিলে সে পেয়ে যাবে। শুধু তাই না, আমার উইন্ডোজ মেশিনে, মানে আমার এই মেশিনের যে ডাটাবেস, ভালো করে বুঝলেন, এই মেশিনের ডাটাবেস এই পিসির নাম কি, আমরা একটু এখন গল্প করতে কিন্তু পারি, কারণ এখানে তো আমার অপেক্ষা করতেই হচ্ছে, কি বলেন? তাহলে এখন বসে বসে কি করবো আমরা এইগুলো পড়ি। আচ্ছা, হোস্ট নেম দেখেন, এইটার এই পিসির নাম কি? নুরে আলম। আর এই পিসিটার নাম কি? এটা নুরে আলম 1, তাই না? একটু আগে আমার কাছে দেখেছি, দেখেন এই পিসির নাম কি, যেখানে আমরা ইনস্টল করতেছি। তাহলে দুইটা আলাদা আলাদা পিসি না? তাহলে আমি কিন্তু এখন আমরা কনফিগার হয়তো করব এই দুই পিসির একটা মেশিনের মধ্যেই ডাটাবেস, এইটার ভিতরেই আমি কি দিচ্ছি? অ্যাপ্লিকেশন দিচ্ছি, তাই না? কিন্তু আমরা চাইলে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি আমার এই বেস মেশিনের ডাটাবেস ব্যবহার করতে পারবো, এই মেশিনের। হ্যাঁ, হয় না? শুধু তাই না, আমি আমার এই যে লিনাক্স সার্ভারের ডাটাবেসকে ব্যবহার করতে পারবো। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন কথাগুলো? তো এই টাইপের যদি এক্সপেরিমেন্ট চালাইতে চান, ডেফিনেটলি আপনার পিসির ফিজিক্যাল কনফিগারেশন হাই লাগে। আপনি ওপেন করবেন কেবা করে? ওপেনই তো করতে পারবেন না। তাহলে এই কথাগুলো খালি শুনবেন, এটা তো টেস্ট পাবেন না। আর দেখলো আপনার পিসির কনফিগারেশন ভালো না থাকলে আপনি কাজও করতে পারবেন না, তখন মন খারাপ হবে যে হ্যাঁ আমি পারলাম না। যাই হোক, আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলতেছি, অসুবিধা নেই, জাস্ট আমাদের তো একটু অপেক্ষা করতে হচ্ছে। আপনি লিসেনারকে একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়েছিলেন। লিসেনারটা কি জিনিস যখন কোশ্চেন করছিলাম, বলছিলেন যে অনেকটা যে টেলিফোন রিসিভার আছে না, যেখানে একটা রিসেপশনিস্ট, হ্যাঁ রিসেপশনিস্ট বলে স্যার আমাকে আসছে পাঠাবো কি? ভাই বিশ্বাস করেন, জানেন আমি কোনো একটা ক্লাসে অনেক বছর আগে হঠাৎ করে না আমার মাথা থেকে আজব আজব সব এক্সাম্পল বের হয়, এবং আমি পরে দেখি যে আসলে ঠিকই কথা বলছি, মানে একদম মিশে যায়। আমি নিজেও পরবর্তীতে খুব অবাক হই, অনেকে বলে ভাই আপনি কি এক্সাম্পলটা দিলেন বলেন তো? আমার সিনিয়র স্যাররা পর্যন্ত বলে কি বলছেন তুমি, কথা তো এইটাই। সেটাই স্যার, মানে এটা কিন্তু দেখেন, আপনি যদি এই সময় যদি মানে পুস্তকের ডেফিনিশনটা বলতেন তাহলে মনে থাকতো না, কিন্তু এটা কিন্তু ধরছে। হ্যাঁ হ্যাঁ, পরে আমি এই গত 2-3 বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা রিসার্চের একটা আর্টিকেল পড়ছি। তো ওখানকার একজন সিনিয়র একজন টিচার, উনি একটা রিসার্চে পড়ছে যে একজন শিক্ষক, উনি অনেক গবেষণা করেছে ওনাদের টিম, ইউরোপ, আমেরিকা, চায়না, আমাদের এইসব সাবকন্টিনেন্টে, যে টিচিং প্রফেশনে যেসব টিচার ফ্যাকাল্টি ছোট ছোট এক্সাম্পল, মানে কোনো টপিকের থিওরির সাথে সাথে কোনো এক্সাম্পল বলে যদি সে এটা শিখায়, তাহলে সেটার স্থায়িত্ব স্টুডেন্টের মাথায় বেশি থাকে এবং বুঝতে খুব তাড়াতাড়ি বুঝতে পারে। তারপরে আমি তো ওইসব পড়ার পর আরো হ্যাপি যে না, তাহলে আমার এই থিম আমি নিজে যেটা ডেভেলপ করি, এটা আসলেই একটা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড ডেভেলপমেন্ট, মানে একটা মেথড। সো এটা আমি নতুন কিছু আবিষ্কার করি না, হয়তো বাই ওয়ান বা আমার কাছে ভালো লেগেছে, এটাই দেখিয়ে মাশাআল্লাহ এটার যথেষ্ট ইয়া। ওয়েব লজিক হলো এখন এইটা মনে কি দিব বুঝছেন, এটা এখন বানাইতেছি আর কি, মানে বেদাত সৃষ্টি করতেছি। আচ্ছা, দিতে হবে কারণ এখানে অপেক্ষা করতে হবে, উপায় নেই। ওয়েব লজিকটা আমি বলি, ওয়েব লজিকটা হলো আপনি ধরেন আপনি আপনার অফিসে ঢুকবেন, তাই না? তো অফিসে ঢুকবেন, অফিসের একটা মেইন গেট থাকে, একটা মেইন গেট থাকে, আর মেইন গেটের মধ্যে আপনি অফিসে ঢুকে তারপর আবার কাজ করেন। এখন মেইন গেট যদি আপনি না খোলেন, তাহলে কিন্তু আপনি ওই আপনার অফিসের মধ্যে আপনি আপনার ফ্লোরে যাইতে পারবেন না, কি আপনি লিফটে উঠতে পারবেন না, ফ্লোরে উঠতে পারবেন না, ঠিক আছে? এটা এক্সট্রা একটা সিকিউরিটি কিনা। ধরেন আপনার পাশাপাশি দুইটা বিল্ডিং, একটার মধ্যে মেইন গেট আছে, অনেক ভালো ভালো অফিস আছে না, ঢুকতে হলে ওখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, অনেক সিকিউরিটি এনশিওর করে কিন্তু আপনাকে আপনার ডেস্কে যেতে হবে আছে। আবার কিছু কিছু অফিস আছে, যেমন আমার আইডিবির অফিসে যেখানে সেন্টার, আপনি যদি সরাসরি গিয়ে আমার সিটে বসে পড়েন, কেউ জিজ্ঞেস করবে না ভাই আপনি এখানে আইসেন কেন, অত সিকিউরিটি নেই। কিন্তু এই আমি যখন অন্যান্য জায়গায় ভিজিট করি, আমাকে ইনভাইট করে বা আমার প্রয়োজনে যাই, তখন কিন্তু অনেক সিকিউরিটি মেনটেন করে আমাকে যেতে হয়। সো এখন দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, তাহলে ওখানে সিকিউরিটি ইস্যু। তো মেইন জিনিস যদি আপনার বন্ধ থাকে, তাহলে কিন্তু আপনি ভিতরে কিছু অ্যাক্সেস করতে পারলেন না। তো এটা আপনার সিকিউরিটিটা এনশিওর হলো এবং ওইটা ম্যানেজেবিলিটি অর্গানাইজড হলো, হাই হলো। সো ওয়েব লজিকটা আই থিঙ্ক এইরকম একটা বিষয়। আমার এতদিনের এক্সপেরিমেন্ট বলে যে আগে কিন্তু 10G পর্যন্ত আমি ধাপ করে ওপেন করে কাজ করে বের হয়ে গেছি, কিন্তু এখন আমাকে আর ধাপ করে ওপেন করে কাজ করে বের হওয়া যাবে না। আগে কিন্তু আমাকে দেখছেন ওয়েব লজিক সেট আপ করতে হয়েছে, তারপরে এসে আমি ফর্ম সেট আপ করেছি।
তার মানে আমার সিকিউরিটি লেভেলটাকে আমি এক ধাপ বাড়িয়ে নিলাম। At first we ensure our WebLogic server properly, then we will create our forms or reports, otherwise not possible here. এইটা কিন্তু আমি বানাই এই গল্পটা বলছি, বুঝছেন, বানাইছি একদম একদম খারাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মার্কেটও এরকম, মার্কেট অনেক মার্কেট আছে না, মেন গেট বসুন্ধরা সিটি কি আপনি মেন গেট বন্ধ করেন, তারপরে কি এরপর ওদিকে ঢুকতে হবে, তাহলে সিকিউরিটি দুইটা হলো না। এতে কি স্যার সফটওয়্যারে এটা ভারী হয়? ডেফিনেটলি ভারী হয়। এখন আপনি সিকিউরিটি যদি চান, ধরেন আপনি মোফাসলেরই একটা দোকান করছেন, তাহলে তো ওই তালা ভাঙ্গে আইসা লয়ে যাবে নাকি, সব ভাঙ্গে চুরা নিয়ে যাবে, রাতে টের পাবেন না। আর কোনো একটা এরকমের ভালো সেন্টারে যদি একটা দোকান নেন, তার সেখানে সিকিউরিটি এর চেয়ে হাই হয় কিনা, তো সিকিউরিটি যদি হাই হয় ডেফিনেটলি ফিজিক্যাল আপনার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, ডিপেন্ড করে, বুঝছেন কিনা ভাইয়া। আপনার পয়সা কম, আপনি একটা চার দোকান দিবেন টং করে, এটা ডেইলি খোলাই থাকে, রাত্রে ঢাকে ঢুকে নিয়ে আসে, কাপড় দিয়ে ঢাকে রাখে, আমরা দেখি না অনেক টঙ্গারের দোকান, ওর কি সিকিউরিটি, রাতে নিয়ে গেলে কিছু করতে পারবে না। পারফরম্যান্স স্লো হয় না স্যার? পারফরম্যান্স স্লো হবে না, কারণ সে তো ওই পরিমাণ রিসোর্স দিয়েই রাখবে, বুঝে নাই, সে তো ফিজিক্যাল রিসোর্স ওই পরিমাণ দিয়েই রাখবে। আর এটা কারা ব্যবহার করবে? এন্টারপ্রাইজ লেভেলের মানুষ ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা। সো এন্টারপ্রাইজ লেভেলের যারা ব্যবহার করবে তাদের তো ডেফিনেটলি কি আছে, সেই পরিমাণ তার অ্যাবিলিটি আছে, অ্যাবেল করতে পারবে। আচ্ছা, এখানে পারফরম্যান্স পাস করার জন্য তাহলে ওয়ে কি, মানে নেটওয়ার্কিং সিস্টেমটা বাড়াতে হবে, নেটওয়ার্ক সিস্টেম বাড়াতে হবে, আমাকে এখানে ফাইন্যান্স মানে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, আমাকে এখানে ওর যতটুকু লাগে অতটুকু আমাকে দিতে হবে। ইনভেস্টমেন্ট বলতে এখানে মানে হার্ডওয়্যার কনফিগারেশন, হার্ডওয়্যার কনফিগারেশন, রাইট, ফিজিক্যাল মেমরি, হার্ডওয়্যার মানে ফিজিক্যাল মেমরি বাড়াতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, ফিজিক্যাল মেমরি বাড়াতে হবে, আর কিছু না। বুঝছেন, ফিজিক্যালটা এখানে মেইন বিষয়। কারণ এই আমি বললাম না, আমাদের এই ফর্ম রিপোর্টস কারা ব্যবহার করবে, এটা কিন্তু নর্মাল মানুষ ব্যবহার করবে না, তাই না? তাহলে তার ওই যে লোকের এতটুকু এনসিউরিটি আছে যে তুমি আমার এমপ্লয়ি, তুমি অফিসে আসছো, তুমি কাজ করবা, আমার নির্দিষ্ট প্লাগইনসে কাজ করবা, তার মানে কি তার সেই স্টেবিলিটি আছে ডেফিনেটলি। সো সে এটাই বেয়ার করবেও, অসুবিধা নেই। অনেক কোম্পানি আছে না সিকিউরিটির পিছনে কোটি কোটি টাকা খরচ করে, বলেন আছে না? আর অনেক কোম্পানি কোটি কোটি টাকা, তার মানে দূরের কথা, সে লাখ টাকাও আইটিতেই খরচ করবে না, আইটি সিকিউরিটি বাদ দেন আপনি। এন্ড কি হইলো বলেন, এই বসুন্ধরা গ্রুপের কথা বলেন, এদের সিকিউরিটি কিন্তু যথেষ্ট হাই, মানে ফিজিক্যাল সিকিউরিটি, ওই যে সিকিউরিটি গার্ডটা দেখবেন, ওয়ারলেস গান মান মনে করেন প্রচুর। কি হইলো বলেন, ঠিক তার সামনে অপোজিটে বসুন্ধরা সিটির সামনে যে দোকানগুলো, যে ফার্নিচারের, ওর কিসের সিকিউরিটি আছে? আপনি যদি একজন ওই মালিক পক্ষে ভিতরে ম্যানেজারের সাথে কথা বলেন, বাইরে থেকে যদি দুইটা নিয়েও যান, টের পাবেন না যে কি নিয়ে গেছেন। এন্ড কি হইলো, এই ঠিক ইমিডিয়েট ওপরে এত সিকিউরিটি, এখানে এত সিকিউরিটি, কারণ ওরা বসুন্ধরা সিটির সামনের যে সিকিউরিটি গার্ড বা ওদের যে মেনটেনেন্স, যে পার মান্থ যে কস্টিং আছে, সেটা ওরা মনে হয় সামনের একটা ফার্নিচারের দোকান পুরো ইয়ারলি ওর রেভিনিউ আসে না হয়তো। তো এখন এটা ভেরি করে, এটা অর্গানাইজেশন ওয়াইজ ভেরি করে। সো এই টাইপের লয়াল কাস্টমার ক্লায়েন্টরা এন্টারপ্রাইজ লেভেলে কিন্তু এটা ব্যবহার করবে। এখন হ্যাঁ দিতে পারবেন। তখন আপনি যেটা করবেন, এই ওয়েব লজিকটা দিবেন না, তখন 10G দিয়ে বানাই নেবেন। 10G তখন লাইট হবে। যদি ডেস্কটপ বেসড হয় তাহলে 10G দিয়ে সফটওয়্যার বানাবেন, এই সেম জিনিস। এই যে এই জায়গায় বলছি ওয়েট করতে হবে, বুঝছেন, অপেক্ষা করতে হবে। এই যে অনেকে এখানে আসার পর সবাই ই হয়, হাই আমার টেস্টার হয় না স্যার, কি হয়েছে পায় না, এই যে ওয়েট করো। আর এই যে আপনি যদি ছোট ছোট ডেস্কটপ বেস একজন বা দুইজন লোক ব্যবহার করবে, তখন আর এই 11G ফিশার মেরিলার ওয়েবলজিক সার্ভার আসবেন না, তখন আপনি 10G সফটওয়্যার দিবেন। কোনটা বলেন? 10G। আমি এইটা একদিন আপনার ফাঁকে দেখাই দেবো, এই যে 10G সফটওয়্যারটা। হ্যাঁ, এটা লাইট ওয়েট, এটা আপনি এটা খুব ফাস্টার, এটা দিয়ে আপনি বানাবেন একই জিনিস কিন্তু আর কি। তো আমার সাজেশন থাকে যে আপনি 10G দিয়ে সফটওয়্যারটা বানান, 11G সার্ভারে দিয়ে জাস্ট কম্পাইল করে নেবেন, 11G তে সেভ দিয়ে দিবেন, তাহলে কি হইলো, লাইটও হলো আর ওই বড় সার্ভারে আপনি পারলেন। এটা সাধারণত মানে সার্ভারে করব, এটা কয়জন ইউজার হলে আনলিমিটেড কোনো আপনি যত দিবেন। আমি সেটা বলছি না স্যার, ধরেন স্যার
যে 10G মানে সাধারণত কয়টা ইউজার হলে আমরা 10G পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, আর এর উপরে গেলে আমরা 11G না এই রকমের কোনো ইস্যু নাই। 10G যেমন আমি বলি আপনাদেরকে, আমি অনেক কোম্পানিতে 10G দিয়েই দিছি সবকিছু, বুঝছেন? তারা দিব্যি চালাইতেছে, ধুমায়া চালাইতেছে, রিসোর্স ফিজিক্যাল রিসোর্স হচ্ছে। 10G-ও সার্ভার বানাই দিছি, বুঝছেন? 10G কিন্তু সার্ভার বেসড করে দিচ্ছি আমি, কাস্টমাইজ করে, ধুমায়া চলতেছে, একদম উঠতেছে এই আর কি। আবার অনেক কোম্পানি বলে, তারা বলে ভাই আমার ওয়েব লজিক লাগবে। ওকে ভাই লাউন, আমি কি করি, খালি সেট আপটা দিয়ে 10G সফটওয়্যার বানানো, এটা 11G দিয়ে জাস্ট দিয়ে সেই বেস মেরে দিই। আমাকে কেউ একজন বলছিল যে এই যে জি দ্বারা উনি বলছেন যে এটা একটা গ্রুপ। না না গ্রুপ না, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, গ্রিড। আপনার কাছে কথা জানলাম গ্রিড ইনফ্রাস্ট্রাকচার ক্লাউড, আর তিনি আমাকে বলছেন যে জি মানে একটা গ্রুপ আর সি মানে হচ্ছে কন্টেইনার। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে দেখা আগে যখন জি যখন ছিল তখন সফটওয়্যার যেটা সব একই জায়গায় থাকতে বুঝে ওইটাকে গ্রুপ করা হতো, এবং তখন দেখা যায় যে যখন সফটওয়্যার রান করতে হলে ওই সব একসাথে মানে রিড করে তারপর সফটওয়্যার রান করতে হতো। কিন্তু কন্টেইনার ভাগ করে দিয়েছে, মানে যেটা যেটা থাকা দরকার, সফটওয়্যার থাকা দরকার সেখানে যায়। এটা হয়তো উনি মানে ওনার মতো করে একটা এক্সাম্পল দিয়েছে, কিন্তু ওরাকেলের অথরাইজ যে জি এবং সির যে মিনিং সেটা কিন্তু গ্রিড ইনফ্রাস্ট্রাকচার আর সি ক্লাউড। সো ডেফিনেটলি আপনাকে ওই ধাঁচে কথা বলতে হবে। আর যদি উনি ওনার মতো করে হয়তো কাস্টমাইজ করে অ্যান্সার করেছেন বোঝানোর জন্য এক্সট্রা, এই জন্য হয়তো বলেছেন, আমার কাছে মনে হয়। আচ্ছা, এরকম হতে পারে। মানে ওনার কথা অনুযায়ী তাহলে সেক্ষেত্রে তো আমার জিটাকে আরো ভারী মনে হয়, কারণ তখন আরো সবগুলো একত্রে থাকবে, ওইখান থেকে সফটওয়্যার আলাদা করে ফাইলগুলো আলাদা করে তারপর রান করবে, এতে আরো হ্যাজার্ড বেশি না? কিন্তু তাতে মনে হয় যে ওইটা আরো ওইটার মানে গভীরতা, মানে ওইটা আরো বেশি ঝামেলা বেশি। হ্যাঁ ঝামেলা বেশি, সি আরো সহজ এরকম মনে হয়। না না ওইটা না, ওইটা না, সি আরো কঠিন, সি আরো ভারী। ওই তো সি আরো ভারী, কম্পারেটিভলি সি ভারী, জি ফাস্টার। জি ফাস্টার, কিন্তু উনি যেভাবে ব্যাখ্যাটা দিছিলেন না, তাতে হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে যে ওইটা মনে হয় ঝামেলা বেশি, তাই এদিক দেওয়া সহজ হবে আর কি। হ্যাঁ সহজ, আলাদা আলাদা করে দিয়েছে কম্পার্টমেন্ট। এই জন্য আমি মনে করি ব্যাখ্যা দিতে হবে আমাদের অথরাইজ ব্যাখ্যা, অথরাইজের সাথে চাইলে একটু একটু লাগাবো, মানে কোরআন হাদিস ঠিক রেখে এই পরে দুই একটা কথা, কিন্তু কোরআন হাদিসের বাইরে কথা বলে সেটা একদম বেদাত হবে এবং এটা গুনাহ, এটা বলা যাবে না। যেমন ওই যে কয়দিন আগে দেখবেন ওই যে নারায়ণগঞ্জ কোথাও একজন ইমাম সাহেবকে মেরে ফেলছেন এক লোক, ভদ্রলোক দাড়িওয়ালা, কোপ দিছে, এই কয়দিন আগে ঘটনা। মারা যায় নাই, বেঁচে আছেন। এখন ওই লোকরে ধরছে যে কোপ দিছে, বলছে তুমি পুলিশে বলছে তুমি কোপ দিলা কেন? বলে আমার নবীরে সে কি বলছে, আমার নবীরে ওই পিয়ন বলছে কেন? এখন দেখেন হুজুরে কি বুঝাইছে, হুজুরে বুঝাইছে যে ধরো আল্লাহ হলো মালিক, আর পিয়ন যারা তারা হলো ধরেন নবী, আল্লাহর প্রেরিত রাসূল। দূত, দূত মানে কি প্রেরণকারী, তার মানে সে ওই হয়তো কথায় কথায় বুঝাই ফেলছে ওইটা। আর ওর আঘাত লাগছে ওই ভদ্রলোক মুসল্লির, যে তোমার এত বড় সারা, ও বলে কি আমার নবীর সামনে তুমি বেয়াদবি করছো, ঠিক আছে নবীর সামনে তুমি বেয়াদবি করছো, এটা তো বরদাস্ত করা যাবে না। আবার বিভিন্ন সময় ওয়াজ নসিহতে শোনে যে নবীর সামনে বেয়াদবি করার পর তুমি এটা অ্যাকশন করলা না ফেলাই দাও, তা তোমার ঈমান নাই। বিভিন্ন সময় দেখুন ওয়াজ একদম কাঁপাই ফেলায়, ওই ব্যাটার ভিতরে তো ওই জিনিস ঢুকছে, ঢুকে গেছে, সেই লোক চাপাটির ভিতরে মসজিদের ভিতরে আইনে এই লোকের হুজুরের মেম্বারের উপরে কম দিচ্ছে। দেখেন এখন আপনি, সে তার জায়গা থেকে রাইট, সে মনে করতেছে, আবার হুজুরে তো কোপ খাইছে, হুজুরে কয় আমি তো এটা বুঝাই নাই, তুমি এটা বুঝছো কেন? আবার ফেসবুকে আমি বিভিন্ন পোস্ট দেখেছি, ওই যে লোক কোপ দিছে তার ছবি সহ পোস্ট করতেছে ওরা, যে ভাই তুমি প্রকৃত আশিকে রাসূল, এই দুনিয়ার জামানায় তোমাকে যদি কেউ এরকমের শাস্তির মুখোমুখি হইলেও আখিরাতের সক্ষম নবী তোমার সাক্ষাৎ করবে। নবী যদি থাকতো ওদেরকে কাফের ঘোষণা দিত। বলেন এখন এই ব্যাখ্যা, এই জন্য বুঝছেন উল্টাপাল্টা হয়ে গেলে কি মুশকিল হইতে পারে, বুঝতে পারছেন? এই যে আমি যে সরি মানে কথায় কথা চলে আসলো যে একটা ব্যাখ্যা যে উল্টা হলে কত দিকে মানুষ কোন দিকে নিয়ে যে কি করবে, এটা স্বয়ং ওই লোক কি জানে, আর আমরা কেউই জানি না যে কি হইতে পারে। আচ্ছা আমরা গল্প করার স্যার উপায় নাই, আমি করবো কি বলেন? এই যে হইতেছে, বাকিরাও গল্প করতে পারেন না, অসুবিধা নেই। এই সমস্ত কারণেই তো একজন একটা আরেকজন ভুল বুঝবে, এটা ও ভুল বুঝবে, এই কারণেই তো আমাদের সৃষ্টি হতো না। মানে তো ছিল একটা দল তৈরি হলো, তার মধ্যে একটা দল চাকরি করতে, বাকি ৭২টা দলই যাবে। তো এখন এই ভুল ভ্রান্তি হবে, এ ওটা ভুল বুঝবে, ও ওটা ভুল বুঝবে, এটাই তো স্বাভাবিক। এই জন্যই না দুটো দল হবে, সেটাই স্যার।
আচ্ছা, আপনারা থাকতে চান না আমি ভিডিওটা পজ করে ফাইনালি লাস্টে টিক দিয়ে দিয়ে আপনারা আপলোড করে দেবো, কি বলেন? হ্যাঁ, অসুবিধা নেই, আপনি প্রায় হয়ে গেছে না স্যার? এখন 16%, এটা এখানে অনেক সময় নেবে। হ্যাঁ, 16%। এটা বোধহয় তার সময় নেবে, সময় নেবে, এখানে সময় নেবে। এরপর কি আর কোনো কাজ থাকে স্যার? না, এরপরে কোনো অনেক কাজ থাকে, কিন্তু সেটা আমরা আজকে করব না, আর এটা না হলেও তো করতে পারবো না আফটার দ্যাটস ওয়াই আই থিঙ্ক ভিডিওটা আমি পজ দিয়ে রাখি, ওই লাস্টে খালি ওই হলে পর এইটুকু দিয়ে আমি ফাইনাল করে আপলোড করে দেবো না আপনাকে। হ্যাঁ, আপনার কষ্ট করে আর গল্প আর না করি আর কি। ঠিক আছে স্যার, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ভয় নেই, আপনারা এইটুকু করে রাখিয়ে না, আমি এই ফাইলটা আপলোড করে দিব না, আমি যেটা আপনাদের ইনস্টলেশন করিয়েছি। হ্যাঁ, আচ্ছা স্যার, যে আপনি তো আমাদেরকে যে চ্যাপ্টার তৈরি করতে বললেন, আপনার তো এখানে সব করাই আছে স্যার, আমরা কি করবো স্যার? এখানে করাই তো পারছি না স্যার। না, আমার করা আছে, কিন্তু আপনাদের তো আর করা নেই। না, যে কি কি করালাম যেটা সূচিপত্র বললেন স্যার, এটা ওয়ার্ডে লিখে রেখে এবং সেটা করার জন্য। ও আচ্ছা, সেটা তো গত ক্লাসে বলছিলাম অ্যাবাউট ওয়েব ব্রাউজিং সার্ভার, তারপরে ফিশন মিডলওয়্যার কি এগুলো শিখিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আজকে আমরা ইনস্টল করলাম, ইনস্টল ওয়েব ব্রাউজিং সার্ভার অ্যান্ড ফিশন মিডলওয়্যার, এতটুকুই। এইটা ট্যাগ করে দিয়েন, এরপরে আমরা আস্তে আস্তে শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, আগামী ক্লাসে কি আমরা বাকি কনফিগারেশন করে আমরা ইয়েটা রান করব, ওই ফর্মটা রান করে একটা টেস্ট করব, একটা ফর্ম টেস্ট করব, চেক করব, এবং একটা বেসিক ফর্ম বানাবো। কি বলছি বলেন? বাকি কনফিগারেশন রেডি করে ফর্মস ওপেন করে একটা ইয়া চেক করব, বেসিক ফর্ম বানাবো, এইটুকু লিখে রাখেন, এইটুকু আমাকে বলবেন। স্যার একটা কথা ছিল, আমরা তো যেহেতু আজকে তো রাত হয়ে গেছে, বাকিদের উপর নির্ভর করতেছে, আমার হাতে তো সময় থাকবে, যে এটি ইনস্টল করতে তো সময় লাগবে। এখন কি স্যার কালকে কি মাসুম ভাই কি বলেন, কালকে কি করবেন নাকি আপনাদের কোনো সমস্যা আছে? কালকে তো ক্লাস এমনি আছে না, আপনার এই ইনস্টলেশন করে আমরা কি পারবো? স্বপ্ন আপা কি বলেন? ইয়ে ভাই, জাহিদ ভাই, ইনস্টলেশন করে কি পারবো? মানে শেষ করতে পারবো কিনা, কারণ ইনস্টলেশনটা তো একটু জাহিদ ভাই কিছু বলেন। হ্যাঁ, কোনটা বুঝি নাই আমি। মানে চাচ্ছেন যে আজকে ইনস্টলেশনটা শেষ হয়ে যাক, তাই? আর এটা না, এটা হচ্ছে যে আমরা যে এই যে আজকে তো স্যার দেখিয়ে দিল, হ্যাঁ, এটা তো ইনস্টল করতে তো সময় লাগবে স্যারের টোটালি এটা করতে। এখন কালকে যদি বলেন ক্লাস করতে করতে আমার কোনো সমস্যা না, আমার এমনি অফিস ছুটি। এখন আপনারা কি পারবেন কিনা সেটা বলতে। হ্যাঁ, ক্লাস করতে হবে, সমস্যা নাই। আমাদের পিসিতে ইনস্টল করতে পারবো কিনা, তাই না? হ্যাঁ, মানে সময় লাগে তো, সময় লাগে। আমার হয়তো কালকে ইনস্টল করা হবে না, আমার ইনস্টল করতে হলে হয়তো শুক্রবারে শনিবারে যখন গ্যাপ পাবো তখন করতে হবে। তাহলে সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা। হ্যাঁ, তো এটা স্যারের ক্লাসগুলো আমার দেখে যেতে হবে আর কি, পরবর্তীতে যখন শুরু করবো শনিবারে যদি গ্যাপ পাবো ওই দিন আমার ইনস্টল করে ফেলতে হবে। কালকে সকাল করে হবে। আমি করেছি না, আমার এটা করা ছিল। ঠিক আছে তাহলে আপনারা ক্লাসটা করে রাখেন, এরপরে যে গ্যাপ থাকবে তখন এই ফাঁকে এস্টাবলিশ করে ফেললেন। আর সমস্যা হলে আমাকে বলবেন, আমি এবার ঢুকে আপনার পিসিতে ঢুকে কোথায় আটকে আছেন আমাকে সাথে সাথে বলবেন। কিন্তু এখন আপনাদেরকে সাপোর্ট দিতে হবে, যার যেখানে সময় হয় আপনারা আলট্রা ভিউয়ার সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, আলট্রা ভিউয়ার, ঠিক আছে? এটা তো মনে হয় আপনাদেরকে দিয়েছিলাম কিনা, আমি ডাউনলোড করে নিয়ে ছোট একটা ফাইল। রাইট, হ্যাঁ, এটা দেওয়ার না দরকার নেই। আলট্রা ভিউয়ার, হ্যাঁ, এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। ওইটা আইডি পাসওয়ার্ড দিলে আমি স্ট্যান্ড বাই ঢুকে আপনাকে সমাধানটা দিব, কারণ সবার পিসি রেডি না রাখলে তো আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, সো এইটা এনশিওর করতেই হবে আমাকে যে কোনো মূল্যে। সো আপনারা অবশ্যই কারো কোনো আটকায় গেলে সাথে সাথে আমাকে কল দিয়েন। যদি আমি ইয়াতে হোয়াটসঅ্যাপে সিন না করে আমার সিমে কল দিবেন। হ্যাঁ, এই সিমি কল দিলে আমি বুঝবো, তখন আমি কেটে হোয়াটসঅ্যাপে ঢুকবো যে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন কিনা, পয়সা নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, তাও আমি চেষ্টা করবো, আমি ফ্রি থাকলে বা না থাকলেও পিসি অন করে আপনাকে সাপোর্ট দিই যেন পিসিটা আগে রেডি হয়। ঠিক আছে ভাই, তাহলে আপনাদেরকে ধন্যবাদ। এই প্রসেসগুলোতে একটু সময় লাগে আমাদের, আসলে করারও তো কিছু নেই, আশা করি আপনারা বুঝতেও পারবেন। তো নেক্সট ক্লাসে বাকি কাজ শেষ করে দিব না, এরপরে যে বন্ধটা থাকবে 2-3 দিন, ওই সময় আপনারা রেডি করবে আমাকে, আমার হেল্প নিয়ে। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন সবাই, ক্লাস ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এই যে দেখেন 100% হয়ে গেছে। এইখানে যখন এরকম 100% হয়ে যাবে তখন এই গ্রিন টিকগুলো আমাদের দেখতে হবে, এবং
এখানে আস্তে আস্তে স্ক্রল করে সব চেক করতে হবে যে কোনো লাল দাগ আছে কিনা। তো 100% হলে গ্রিন টিকে আসে। তো ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড দেন নেক্সট অ্যান্ড দেন ফিনিশ। তো আমরা সাকসেসফুলি আসলে আমাদের ওরাকেল ওয়েব সার্ভার এবং ফিউশন মিরর ইনস্টল করতে পেরেছি। দেন আমাদের কাজ হবে এইটার বিভিন্ন সার্ভিস আছে, সার্ভিসগুলো আপ করা, ডাটাবেসের সাথে কমিউনিকেশন কানেক্ট করা, ফর্ম ওপেন করা, আরও কিছু বেসিক কনফিগারেশন এবং একটা বেসিক ফর্ম ক্রিয়েট করে, ফর্ম বিল্ডার ওপেন করে ক্রিয়েট করে একদম ব্রাউজারে লঞ্চ করে ইনসার্ট আপডেট ডিলিটকে চেক করা। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস এটা দেখবো। আমি ভিডিওটা এখন সেভ করে আপনাদেরকে আপলোড করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।